ওকে, নিকেল প্রিজমটাকে কমনলি আমরা পোলারাইজার হিসাবে ইউজ করে থাকি বা অ্যানালাইজার হিসাবে ইউজ করে থাকি। তো এই নিকেল প্রিজমটার কনস্ট্রাকশনটা নিয়ে একটু ডিসকাস করা হবে। তারপর আরেকটা ডিভাইস, খুব ইউজফুল ডিভাইস, ব্যাবিনেট কম্পেনসেটর, সেটা নিয়ে ডিসকাস করব। আগের দিনকে আমরা যে ফেজ ডিটার্টার প্লেটগুলোর কথা বলছিলাম, হাফওয়ে প্লেট বা ফুল ওয়ে প্লেট, এইগুলো শুধুমাত্র নির্দিষ্ট পরিমাণ ফেজকে ইন্ট্রোডিউস করতে পারে, কিন্তু যদি একটা ডিজায়ারেবল একটা ভেরিয়েবল ফেজকে ডিটার্ট করতে হয়, হ্যাঁ, ধরো π/6 বা কোনো ক্ষেত্রে π/4, এইরকম যদি ডিজায়ারেবল ফেজ শিফট দরকার হয়, ফেজ রিটার্ডেশন দরকার হয়, তাহলে আমরা এরকম ধরনের কম্পেনসেটর বা ভেরিয়েবল ফেজ রিটার্ডার ইউজ করে থাকি। তো এই ব্যাবিনেট কম্পেনসেটরটা এরকম ধরনের একটা ডিভাইস, সেই ডিভাইসটার কনস্ট্রাকশন, সেই ডিভাইসটার ইউজ, এটা নিয়ে ডিসকাস করা হবে। এরপরে আমরা কিভাবে ডিফারেন্ট স্টেটস অফ পোলারাইজড লাইট প্রডিউস করা যায়, লিনিয়ারলি পোলারাইজড লাইট কিভাবে প্রডিউস করতে পারি, সার্কুলারলি পোলারাইজড লাইট কিভাবে প্রডিউস করতে পারি, ইলিপ্টিক্যালি পোলারাইজড লাইট কিভাবে প্রডিউস করতে পারি, এবং সর্বোপরি কিভাবে এদেরকে আমরা ডিটেক্ট করতে পারি, কিভাবে আমরা বুঝবো যে দিস ইজ এ লিনিয়ারলি পোলারাইজড লাইট, দিস ইজ এ সার্কুলারলি পোলারাইজড লাইট। এই জিনিসগুলো নিয়ে আমরা আজকে ডিসকাস করব। তো আগের ক্লাস থেকে যদি কারো কোনো প্রশ্ন থাকে বলো, একটু অ্যাড্রেস করে নিয়ে তারপরে আজকের ক্লাসে যাব। স্যার, হ্যাঁ বলো, শুনছি। স্যার পজিটিভ আর নেগেটিভ ক্রিস্টালে যে ছবিগুলো আছে, ওখানে ওপরের দিকে একটা ভি পারপেন্ডিকুলার, একটা ভি প্যারালাল আছে, তো ওটা হ্যাঁ, পারপেন্ডিকুলার আর প্যারালাল বলতে তোমার একটা বেসিক্যালি অর্ডিনারি রেখে বোঝাচ্ছে আর আরেকটা এক্সট্রা অর্ডিনারি রেখে বোঝাচ্ছে, ঠিক আছে? একটা অর্ডিনারি রে আর আরেকটা, মানে একটা অর্ডিনারি রে ভেলোসিটিকে বোঝাচ্ছে, আরেকটা এক্সট্রাঅর্ডিনারি রে ভেলোসিটিকে রিপ্রেজেন্ট করছে। এই যে অ্যাক্সিসটা দেখতে পাচ্ছ, এই আচ্ছা দাঁড়াও, এটা ডিসপ্লে করি। এটা আসলে এই বইটা থেকে নিয়েছি, তো ওখানে যে সিম্বলটা রয়েছে সেটাই রাখা হয়েছে আর কি। এই যে এইটা কি তোমার অপটিক অ্যাক্সিসের ডিরেকশন। অপটিক অ্যাক্সিস বরাবর কিন্তু আমরা আগের দিনকে বলছিলাম অর্ডিনারি রে এবং এক্সট্রাঅর্ডিনারি রে একই ভেলোসিটি নিয়ে ট্রাভেল করে। অপটিক অ্যাক্সিস বরাবর অর্ডিনারি রে এবং এক্সট্রাঅর্ডিনারি রে একই ভেলোসিটি নিয়ে ট্রাভেল করে, কিন্তু এর যে পারপেন্ডিকুলার ডিরেকশন, সেই পারপেন্ডিকুলার ডিরেকশনটা দুটোর ভেলোসিটি কি ডিফারেন্ট। পারপেন্ডিকুলার ডিরেকশনটায় দুটোর ভেলোসিটি ডিফারেন্ট। এই কেসটাতে কি হচ্ছে দেখতে পাচ্ছ, এই কেসটাতে পারপেন্ডিকুলার কম্পোনেন্টটা প্যারালাল কম্পোনেন্টটা থেকে লিড করছে। এইটা হচ্ছে কেস ফর পজিটিভ ক্রিস্টাল। আর এইখানে যে ফিগারটা রয়েছে, এই ফিগারটাতে দেখতে পাচ্ছ একই রকম ছবি, এখানেও তোমার অপটিক অ্যাক্সিস বরাবর ভেলোসিটিটা একই রকম, অর্ডিনারি রে এক্সট্রাঅর্ডিনারি রে দুটোর ভেলোসিটি একই রকম, বাট পারপেন্ডিকুলার টু দি অপটিক অ্যাক্সিস এই ডিরেকশনে দেখতে পাচ্ছ ভি প্যারালালটা লিড করছে টু দি ভি পারপেন্ডিকুলার। অর্ডিনারি রে ভেলোসিটিটা এক্সট্রাঅর্ডিনারি রে ভেলোসিটিকে এক্সিড করছে। দিস ইজ দি কেস ফর নেগেটিভ ক্রিস্টাল। তোমরা তো জানো যে তোমার রিফ্র্যাক্টিভ ইনডেক্স মানে কি, সি বাই ভি। এই ক্ষেত্রে কি বললাম আমি, মিউ ওটা মিউ ই থেকে বড়, আর এইটার ক্ষেত্রে কি হয়, এই ক্ষেত্রে মিউ ওটা মিউ ই থেকে ছোট হয়। কাজেই এই ক্ষেত্রে যে অর্ডিনারি রে ভেলোসিটি, সেই অর্ডিনারি রে ভেলোসিটিটা, না এক মিনিট, এইটা লেখাটা ভুল হলো। এইটা তো পজিটিভ ক্রিস্টাল বললাম, এটা পজিটিভ ক্রিস্টাল, কাজেই মিউ ও ইজ লেস দেন মিউ ই। আর এইটা হচ্ছে নেগেটিভ ক্রিস্টাল, এখানে তোমার মিউ ও ইজ গ্রেটার দেন মিউ ই। কাজেই এক্ষেত্রে যে ভেলোসিটি অফ অর্ডিনারি রে, সেইটা ইজ স্মলার অ্যাজ কম্পেয়ার টু দি ভেলোসিটি অফ এক্সট্রাঅর্ডিনারি রে। আর এর ক্ষেত্রে জিনিসটা ঠিক উল্টোটা, ভেলোসিটি অফ অর্ডিনারি রে ইজ গ্রেটার দেন ভেলোসিটি অফ এক্সট্রাঅর্ডিনারি রে। তো এখানে যেটা ভিও বলছি, সেটা এই ছবিতে বেসিক্যালি ভি পারপেন্ডিকুলার হিসাবে ডিনোট করা আছে, আর যেটা ভিই বলছি সেটা বেসিক্যালি ভি প্যারালাল এরকম ভাবে ডিনোট করা আছে, ঠিক আছে? হ্যাঁ স্যার, আর বলছি যে তার মানে স্যার অপটিক অ্যাক্সিসের দিকে, হ্যাঁ স্যার হ্যালো, অপটিক অ্যাক্সিসটা তো সিমেট্রি অ্যাক্সিস, কাজেই অপটিক অ্যাক্সিস বরাবর কিন্তু দুটো কম্পোনেন্টের ভেলোসিটিটা একই রকম, মানে স্যার ওদিকে পারপেন্ডিকুলার আর প্যারালালটা একই বোঝাচ্ছে, একই ভেলোসিটি নিয়ে ট্রাভেল করছে, একই ভেলোসিটি নিয়ে ট্রাভেল করছে। ধরো এইটা হচ্ছে তোমার পয়েন্ট অফ ডিস্টারবেন্স, এইখান থেকে অর্ডিনারি রেও জেনারেটেড হচ্ছে, এক্সট্রাঅর্ডিনারি রেও জেনারেটেড হচ্ছে। একটা নির্দিষ্ট টাইমে অর্ডিনারি রেটা যতদূর যাচ্ছে, ওই একই টাইমে এক্সট্রাঅর্ডিনারি রেটাও একই দূর যাচ্ছে এই অপটিক অ্যাক্সিস বরাবর।
অন দি আদার হ্যান্ড ওই টাইমে দেখো ও ওয়েভলেটটার ক্ষেত্রে কি হয়েছে, ওই টাইমে তোমার এই ডিরেকশনে যতটা গেছে একই টাইমে কিন্তু অন্য রেটা আই মিন কোন রেটা, এটা অর্ডিনারি রেটা কিন্তু তার থেকে বেশি দূর গেছে, হ্যাঁ। সুতরাং এটা তোমার এই যে ভি পারপেন্ডিকুলারটা দেখে বুঝতে পারছো, ভি পারপেন্ডিকুলার এইদিকেও যা এইদিকেও তাই। তাহলে একটা নির্দিষ্ট সময়ে অপটিক অ্যাক্সিস বরাবর অর্ডিনারি রেটা যতদূর গেছে এইদিকেও কি ঠিক ততদূর গেছে, কিন্তু এইদিকে এক্সট্রাঅর্ডিনারি রেটা তার থেকে কম ডিস্টেন্স গেছে। কাজে এক্সট্রাঅর্ডিনারি রের ক্ষেত্রে এটা তোমার একটা ইলিপসয়েড হবে আর কি ওয়েভলেটটা। ঠিক আছে স্যার। আর কেউ বলো কোনো প্রশ্ন থাকলে, আর কারো কোনো প্রশ্ন থাকলে বলো, শুরু করি তাহলে। হ্যাঁ, ওকে। তো the first topic is the nickel prism. Nickel prism, এটা named after its inventor William Nickel। 1928 সালে এই প্রিজমটা, 1928 নয়, এটা 1828 সালে, আমার লেখার সময় গন্ডগোল হচ্ছিল, দেখে লিখছিলাম তাও গন্ডগোল হচ্ছিল। এটা ডেভেলপ হয়েছিল in 1828। বুঝতে পারছো কতদিন আগে এটা ডেভেলপ হয়েছে। এটা খুব ইউজফুল একটা ডিভাইস, যেটা আমরা লাইট পোলারাইজেশনের জন্য কাজে লাগাই। হ্যাঁ, লাইটকে যদি পোলারাইজ করতে হয় তাহলে এই নিকেল প্রিজম কাজে লাগে, বা পোলারাইজড লাইটকে যদি অ্যানালিসিস করতে হয় তার স্টেট অফ পোলারাইজেশনটা কেমন এইটা বুঝতে গেলেও কিন্তু আমাদের অনেক সময় নিকেল প্রিজমকে কাজে লাগে। হ্যাঁ, অ্যানালাইজার ইজ নাথিং বাট এ পোলারাইজার, আমরা বলেছিলাম। জাস্ট এই পোলারাইজড লাইটটাকে আমরা অ্যানালাইজ করছি, তফাৎটা হচ্ছে এইটুকুই। তো এখানে বেশ একটা খুব সুন্দর গল্প রয়েছে, তোমরা যদি জেনকিন্স হোয়াইটের বইটা ফলো করো তাহলে সেখানে পাবে। উইলিয়াম নিকল ওয়াজ এ স্কচ ন্যাচারাল ফিলোজফার, এবং হি বিকেম ভেরি স্কিলফুল ইন কাটিং অ্যান্ড পলিশিং জেমস অ্যান্ড ক্রিস্টালস। He devised his prism in 1828, as I said, and it is reported that he himself did not completely understand how it worked. ঠিক আছে, এটা খুব ইন্টারেস্টিং আর কি, হি ডিড নট কমপ্লিটলি আন্ডারস্ট্যান্ড হাউ ইট ওয়ার্ক। তো যাই হোক, আমাদেরও খুব বেশি বোঝার দরকার নেই কিভাবে কাজ করে, জিনিসটা কি সেটা জানলেই হবে আর কি। একটা প্রিজম, মানে নামটা দেখি বুঝতে পারছো, একটা প্রিজম আমরা নেব, সেই প্রিজমটা একটা ডাবলি রিফ্র্যাক্টিং মেটেরিয়ালের আর কি। হ্যাঁ, একটা বাইরেফ্রিনজেন্ট মেটেরিয়ালের তৈরি, সে একটা ক্যালসাইট ক্রিস্টালের তৈরি। তো এই ওয়ার্কিং প্রিন্সিপাল অফ দি প্রিজম ইজ বেসড অন দি ফিনোমেনন অফ ডাবল রিফ্র্যাকশন। বাইরেফ্রিনজেন্স এই ফিনোমেননটার উপরেই কিন্তু এই ওয়ার্কিং প্রিন্সিপালটা বেস করে আছে। আমরা দেখেছি যে কোনো একটা ডাবলি রিফ্র্যাক্টিং ক্রিস্টালে যখনই একটা অর্ডিনারি লাইট এসে পড়ে, ইট স্প্লিটস ইনটু অর্ডিনারি অ্যান্ড এক্সট্রাঅর্ডিনারি কম্পোনেন্টস। তো এই নিকেল প্রিজমটাকে এমন ভাবে ডিজাইন করা হয়েছে যাতে করে এই অর্ডিনারি বা এক্সট্রাঅর্ডিনারি এর মধ্যে একটা কম্পোনেন্ট, জেনারেলি অর্ডিনারি কম্পোনেন্টটাকে রিমুভ করে দেওয়া হয় বাই দি মেথড অফ টোটাল ইন্টারনাল রিফ্লেকশন। এমন ভাবে ক্রিস্টালটাকে কাট করা থাকে, ক্রিস্টালটাকে এমন ভাবে ডিজাইন করা থাকে যাতে করে এই অর্ডিনারি কম্পোনেন্টটা কমপ্লিটলি এক্সটিংগুইশড হয়ে যায়, রিমুভড হয়ে যায়, শুধুমাত্র এক্সট্রাঅর্ডিনারি রেটাই পাস করতে পারে। ছবিতে schematically দেখতে পাচ্ছ, এখানে তোমার S is the source of ordinary light, it enters into the prism and it splits up into two components. উপরের পার্ট যেটা সেটা ই রে হিসাবে মার্ক করা হয়েছে, নিচের পার্টটাকে ও রে হিসাবে মার্ক করা হয়েছে। এবার এইরকম কোন একটা জায়গাতে একটা টোটাল ইন্টারনাল রিফ্লেকশন হচ্ছে এবং ও রেটা কমপ্লিটলি এক্সটিংগুইশড হয়ে যাচ্ছে। এই যে লাইটটা, এটাকে আমরা একটা পারফেক্টলি পোলারাইজড, একটা প্লেন পোলারাইজড লাইট, একটা লিনিয়ারলি পোলারাইজড লাইট হিসাবে পাচ্ছি। তো কিরকম ভাবে কাট করা হয় বা একটু ডিজাইনটার দিকে তাকানো যাক। যেটা বললাম যে ইনিশিয়ালি উই উইল টেক এ ক্যালসাইট ক্রিস্টাল যার লেন্থটা টিপিক্যালি ব্রেডের থেকে 3 গুণ। এর যে ব্রেডটা সে সিডি বা এই যে এবি যেটা দেখতে পাচ্ছ, এবি বা সিডি, এই যে ব্রেডটা, এই ব্রেডটার থেকে 3 গুণ লেন্থ। এসি বা বিডি এটা নিয়ারলি 3 টাইমস দি ব্রেড।
এটা নেওয়া হয়। এবার এর যে রিফ্র্যাক্টিং সারফেস গুলো, এইটা একটা রিফ্র্যাক্টিং সারফেস, এইটা একটা রিফ্র্যাক্টিং সারফেস, এই রিফ্র্যাক্টিং সারফেস গুলোকে কাট করা হয় 71 ডিগ্রি থেকে 68 ডিগ্রি। হ্যাঁ, প্রিন্সিপাল সেকশনে এই 71 ডিগ্রি থেকে কাট করে 68 ডিগ্রিতে নিয়ে আসা হয়। এই যে তোমার এখানে এটাকে মার্ক করা রয়েছে দেখতে পাচ্ছ, এবি, এই যে সারফেসটা, এটা ইনিশিয়ালি কি 71 ডিগ্রি, সেটাকে ফার্দার কাট করা হয় টু সামহার 68 ডিগ্রি। অর্থাৎ ইনিশিয়ালি তোমার রিফ্র্যাক্টিং সারফেসটা ইজ মার্কড বাই এবি, আফটার ইট কাট বাই 68 ডিগ্রি, তখন এ পয়েন্টটা এ প্রাইমে দেখানো হচ্ছে আর কি, এ প্রাইম বি, এইরকম ভাবে সেকশনটাকে দেখানো হচ্ছে। The crystal is cut apart along the plane A prime D prime. এরপরে এই যে প্লেনটা দেখতে পাচ্ছ, this is your A prime, this is your D prime বা AD যাই বলো না কেন, এই A prime D prime, A prime D prime বলো, এটাই বলো, এই A prime D prime বরাবর ক্রিস্টালটাকে কাট করা হচ্ছে আস্তে, এবং এইটা পারপেন্ডিকুলার টু দি বোথ প্রিন্সিপাল সেকশন এন্ড দি এন্ড ফেসেস। হ্যাঁ, এন্ড ফেসের সাথেও এটা পারপেন্ডিকুলার। এন্ড ফেস বলতে কোনটা বলছি বুঝতে পারছো? এই যে এ প্রাইম বি, এ প্রাইম বি, এ প্রাইম বি বা সি ডি প্রাইম, এ প্রাইম বি বা সি ডি প্রাইম, এই দুটো তো এন্ড ফেস। এই এন্ড ফেসের সাথে এই যে সেকশনটা দেখো পারপেন্ডিকুলার, এই সেকশনটা পারপেন্ডিকুলার, এই যে 90 ডিগ্রি অ্যাঙ্গেল দিয়ে জিনিসটাকে মার্ক করা হচ্ছে। শুধু তাই নয়, এইখানে এই যে এক্স প্রাইম যে লাইনটাকে দেখছো, এটা বেসিক্যালি প্রিন্সিপাল সেকশনকে রিপ্রেজেন্ট করছে। এটা কিন্তু পারপেন্ডিকুলার টু দি প্লেন অফ পেপার। এটা তো একটা প্রিজম, কাজে ইট হ্যাজ 3 ডাইমেনশন, এটা একটা 3 ডাইমেনশনাল স্ট্রাকচার। এটাকে আমরা এই একটা প্লেনে দেখাচ্ছি। তো এই এক্স প্রাইম এটা কিন্তু তোমার পারপেন্ডিকুলার প্লেনটা, প্রিন্সিপাল সেকশনটাকে রিপ্রেজেন্ট করছে। অর্থাৎ এ প্রাইম ডি প্রাইম বরাবর যে ক্রিস্টালটাকে কাট করা হচ্ছে, সেই কাটটা কিন্তু পারপেন্ডিকুলার টু বোথ দি প্রিন্সিপাল সেকশন এন্ড দি এন্ড ফেসেস। এরকম ভাবে কাট করা হলো, দুটো ভাগে ভাগ করে নেওয়া হলো। একটা ভাগ কি এ প্রাইম সি ডি প্রাইম, আর একটা ভাগ হচ্ছে এ প্রাইম বি ডি প্রাইম, এ প্রাইম বি ডি প্রাইম, এটা একটা পার্ট, আর আরেকটা পার্ট হচ্ছে এ প্রাইম সি ডি প্রাইম, এটা আরেকটা পার্ট। হ্যাঁ, এবার এই দুটো পার্টকে কি করা হয়, এই যে কাট সারফেস গুলো রয়েছে, সেই কাট সারফেস গুলোকে ভালো করে পালিশ করা হয়। ভালো করে বলতে অপটিক্যালি ফ্ল্যাট করা হয়। পালিশ করে অপটিক্যালি ফ্ল্যাট করা হয়। তোমরা অপটিক্যালি ফ্ল্যাট কথাটার মানে বোঝো, ইন্টারফারেন্স যখন পড়েছো সেখানে দেখেছো সারফেস ফ্ল্যাটনেস, অপটিক্যাল ফ্ল্যাটনেস বলতে আমরা λ/4, λ/6, λ/8 এরকম অর্ডারের বুঝে থাকি। তো অপটিক্যালি ফ্ল্যাট ম্যানারে পালিশ করা হয়, করার পর এই দুটো সেকশনকে জয়েন করে দেওয়া হয় উইথ দি লেয়ার অফ কানাডা ব্যালসাম। কানাডা ব্যালসাম একটা লিকুইড, একটা খুব ক্লিয়ার ট্রান্সপারেন্ট ভিসকাস, হাইলি ভিসকাস লিকুইড। হ্যাঁ, একটা গাম বলতে পারো আর কি, একটা আঠার মতো বলতে পারো, যেটা খুব পরিষ্কার, স্বচ্ছ, ট্রান্সপারেন্ট, ভিজিবল লাইটের ক্ষেত্রে ট্রান্সপারেন্ট। এটা স্টিকি, যাতে করে এই দুটো সেকশনকে জুড়ে দেওয়া যায়, এবং এটা একটা হাইলি ভিসকাস লিকুইড, যার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটা লাইজ মিডওয়ে বিটুইন দি ওরে এন্ড ইরে। ক্যালসাইট ক্রিস্টালের যে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অর্ডিনারি রের জন্য কত হয় 1.658356, এক্সট্রাঅর্ডিনারি রের জন্য কত হয় 1.48641। ঠিক আছে, এটা একটা নেগেটিভ ক্রিস্টাল, দেখতে পাচ্ছ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স ফর অর্ডিনারি রে ইজ লার্জার as compared to the refractive index of extraordinary ray, বাট কানাডা ব্যালসামের যে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স সেটা কিন্তু একদম মাঝামাঝি জায়গাতে। হ্যাঁ, এই দুটো নাম্বারের মাঝামাঝি জায়গাতে, সেই সুবিধাটাই এখানে নেওয়া হয়। দুটো পার্টে যে ভাগ করে দেওয়া হলো, ভাগ করার পর আবার এই কানাডা ব্যালসাম দিয়ে যোগ করে জুড়ে দেওয়া হলো আর কি। তাহলে একটা প্রশ্ন আসতে পারে যে তাহলে আর কাট করার দরকার কি ছিল? এইখানেই কিন্তু এর ওয়ার্কিং প্রিন্সিপালটা বেস করে আছে। দেখো, কানাডা ব্যালসামটা অপটিক্যালি ডেন্সার, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটার দিকে তাকিয়ে দেখো, কানাডা ব্যালসামটা অপটিক্যালি ডেন্সার। যদি আমরা কনসিডার করি ফর দি ই রে, ক্যালসাইটের যে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স ফর ই রে সেটা কত 1.48641, তাহলে কানাডা ব্যালসামের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটা তার থেকে বড়। এখানে যে এনবি দেয়া রয়েছে, সেই এনবিটা এনই থেকে বড়, তাহলে আমরা বলতে পারি দি ব্যালসাম ইজ অপটিক্যালি ডেন্সার দেন দি ক্যালসাইট ফর ই রে। Therefore, E ray will be refracted through the balsam and on through the calcite crystal.
এটা তাহলে ব্যালসামের মধ্যে দিয়ে পাস করে যাবে এবং থ্রু আউট দি ক্রিস্টাল এইটা বেরিয়ে যাবে। বাট অর্ডিনারি রে এর ক্ষেত্রে কি হচ্ছে দেখো তো, অর্ডিনারি রে এর ক্ষেত্রে কিন্তু এই অপটিক্যাল কানাডা ব্যালসামটা অপটিক্যালি রেয়ারার মিডিয়াম হিসেবে কাজ করছে। হ্যাঁ, এখানে দেখো NB ইজ লেস দেন NO, কাজেই কানাডা ব্যালসাম ইজ অপটিক্যালি রেয়ারার দেন দি ক্যালসাইট। তাহলে অর্ডিনারি রেটা যখন এই কানাডা ব্যালসাম লেয়ারের উপর পড়ছে, এখানে ইনসিডেন্সটা কেমন হচ্ছে, অপটিক্যালি ডেন্সার মিডিয়াম থেকে অপটিক্যালি রেয়ারার মিডিয়ামে হচ্ছে। কাজেই দেয়ার ইজ এ পসিবিলিটি অফ টোটাল ইন্টারনাল রিফ্লেকশন provided the angle of incidence exceeds the critical angle। যদি অর্ডিনারি রেটা ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের থেকে বেশি অ্যাঙ্গেলে এই কানাডা ব্যালসাম লেয়ারের উপর ইনসিডেন্স হয়, তাহলে এটা কি টোটাল ইন্টারনাল রিফ্লেকশন হবে। টোটাল ইন্টারনাল রিফ্লেকশন হলে এর পাথটা কি কমপ্লিটলি ডেভিয়েটেড হয়ে যাবে। আফটার দি প্রিজম আমরা যেটা পাবো সেটা কি পিওরলি প্লেন পোলারাইজড একটা লাইট। হ্যাঁ, এই তো এবার এইখানে তো মেটেরিয়াল গুলো তুমি জানোই, অর্ডিনারি রে এর জন্য রিফ্র্যাক্টিভ ইনডেক্স বলা আছে, কানাডা ব্যালসামের রিফ্র্যাক্টিভ ইনডেক্স বলা আছে। তাহলে রিলেটিভ রিফ্র্যাক্টিভ ইনডেক্সটা কত হবে, রিলেটিভ রিফ্র্যাক্টিভ ইনডেক্সটা কত লিখবো আমরা, যদি এটাকে n দিয়ে বলি, রিলেটিভ রিফ্র্যাক্টিভ ইনডেক্স হবে NO বাই NB। এবার যদি ক্রিটিক্যাল অ্যাঙ্গেল থিটা সি হয়, থিটা সি সমান কত হয়, সাইন ইনভার্স 1/n, সাইন ইনভার্স 1/n। হ্যাঁ, এই ফর্মুলাটাকে কাজে লাগিয়ে দেখতে পাবে যে ক্রিটিক্যাল অ্যাঙ্গেলটা ইজ অ্যারাউন্ড 69 ডিগ্রি। হ্যাঁ, ক্রিটিক্যাল অ্যাঙ্গেলটা হচ্ছে 69 ডিগ্রি। যদি এই সারফেসে বা এই যে কানাডা ব্যালসামে ইনসিডেন্সটা, অর্ডিনারি রের ইনসিডেন্সটা যদি 69 ডিগ্রি বা তার থেকে হায়ার অ্যাঙ্গেলে হয়, তাহলে ইন্টারনাল রিফ্লেকশন হবে। এবার দেখো এই এখানে যে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, এই যে অ্যাঙ্গেলটা, এটাকে কি 69 ডিগ্রি থেকে বড় হতে হবে। এইটা অ্যাসিওর্ড হবে তখনই যদি এই পয়েন্টে ইনিশিয়ালি আনপোলারাইজড লাইটটা যখন ইনসিডেন্ট হচ্ছিল, সেই ইনসিডেন্সটা যদি 14 ডিগ্রি এইরকম অর্ডারের হয়। হ্যাঁ, 14 ডিগ্রি বা তার থেকে ছোট হয়, 14 ডিগ্রি বা তার থেকে যদি ছোট হয়, তবেই কিন্তু এটা সম্ভব। এসএম এই যে অ্যাঙ্গেলটা বলা হয়েছে, সেটাই তাহলে একটা লিমিটিং অ্যাঙ্গেলকে রিপ্রেজেন্ট করছে। হ্যাঁ, যদি 14 ডিগ্রি বা তার থেকে স্মল অ্যাঙ্গেলে ইনসিডেন্স হয়, তবেই কিন্তু কানাডা ব্যালসাম লেয়ারে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সটা 69 ডিগ্রি বা তার থেকে বড় হবে, এবং তবেই কিন্তু অর্ডিনারি রেটা টোটাল ইন্টারনাল রিফ্লেকশন আন্ডারগো করবে। সেই জন্য কানাডা ব্যালসাম সেই জন্য নিকেল প্রিজমে যদি আমরা পোলারাইজড লাইট পেতে চাই আনপোলারাইজড লাইট থেকে, সেই লাইটটাকে কিন্তু কলিমেটেড হওয়া উচিত। হ্যাঁ, প্যারালাল লাইট হওয়া উচিত এবং নিয়ার নরমাল ইনসিডেন্স হওয়া উচিত। রিফ্র্যাক্টিং সারফেসটাই, ইনসিডেন্ট সারফেসটাই নিয়ার নরমাল ইনসিডেন্স হওয়া উচিত। কনভার্জিং লাইট যদি হয় বা হাইলি ডাইভার্জিং লাইট যদি হয়, সেক্ষেত্রে কিন্তু এই অর্ডিনারি রেটা টোটাল ইন্টারনাল রিফ্লেকশন আন্ডারগো করতে নাও পারে। এই ঠিক আছে, বলো কোনো প্রশ্ন থাকলে বলো, নিকেল প্রিজম সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে বলো কারো। কেউ কোনো প্রশ্ন কারো কি আছে তো নাকি? স্যার আমার তো ভিডিওই চলছে, শুধু অডিওটা পাচ্ছি। আচ্ছা, সর্বনাশ। বাকিরা আচ্ছা, পরের দিন থেকে আমরা সকালেই ক্লাস নেবো। সকাল একটু, এখন তো ঠান্ডা নেই, গরম পড়ে গেছে, একটু সকাল করেই নেবো, 8টা থেকে ক্লাস নেবো সামনের মঙ্গলবার থেকে। হ্যাঁ, আর আগের দিনকে আমার এই সেমিস্টার 4 এতে স্কাইপে প্রচন্ড প্রবলেম হচ্ছিল, প্রচন্ড বিরক্ত লেগেছে আর কি। তো আগের দিনকে আমি সেমিস্টার 2 এর ছেলেদের সাথে কথা বলছিলাম, তো ওরা বললো যে গুগল মিটে নিলে খুব ভালো হয়। গুগল মিটে খুব জোর দিল, গুগল মিটে রেকর্ড করা যায় না যে সমস্যাটা বলছিলাম, সেই সমস্যাটা মোটামুটি ভাবে রিজলভ হয়েছে আর কি। তো তোমাদের ক্ষেত্রে তাহলে যদি চাও গুগল মিটে নেওয়া যেতে পারে। গুগল মিটে নিলে কি খুব বেশি ইমপ্রুভড হবে বলে মনে হয়, নাকি স্কাইপের যে প্রবলেমটা আমি ফেস করেছি সেটা জাস্ট একটা টেম্পোরারি প্রবলেম মনে হয়? তোমাদের কি ধারণা? স্কাইপে সবার আমাদের স্কাইপে তো ঠিকই আছে। হ্যাঁ স্যার। আচ্ছা, চিন্ময় একবার লগ আউট করে আরেকবার দেখো। হ্যাঁ, যদি এই করে করো, একবার লগ আউট করো, করে আরেকবার জয়েন করো।
হ্যাঁ স্যার, আবার মাঝে মাঝে ভিডিওটা আসছে কিন্তু মানে খুব লেটে আসছে। ঠিক আছে আর কি আর করি, হেল্পলেস। চলো, এগুলো তো বললাম আগের দিনকে। এবার ওই আরেকটা ডিভাইস নিয়ে বলবো বলছিলাম, দ্যাট ইজ কম্পেনসেটর। হ্যাঁ, কম্পেনসেটর বা অনেক সময় এটাকে ভেরিয়েবল রিটার্ডারও বলা হয়। কম্পেনসেটর এটা একটা অপটিক্যাল ডিভাইস দ্যাট ইজ ক্যাপেবল অফ ইমপ্রেসিং a controllable retardance on a wave, unlike for a wave plate which introduces a fixed phase difference. আমরা হাফ ওয়েভ প্লেট বা ফুল ওয়েভ প্লেট এইগুলো যখন পড়ছিলাম সেখানে দেখেছি যে হাফ ওয়েভ প্লেটটা কি শুধুমাত্র পাই ফেজ ডিফারেন্স ইন্ট্রোডিউস করে, বা কোয়ার্টার ওয়েভ প্লেটটা শুধুমাত্র পাই/2 ফেজ ডিফারেন্স ইন্ট্রোডিউস করে। যদি আমাদের কোনো আরবিটারি ফেজ ডিফারেন্স ইন্ট্রোডিউস করতে লাগে তাহলে তার ওয়ে আউট কিভাবে করতে পারি? So a compensator or variable retarder does that job. It is an optical device that is capable of impressing a controllable retardance on a wave. So there are various compensator. The former one is Babinet compensator. এটাই আমাদের সিলেবাসে আছে আর কি, এটা নিয়ে বলবো ব্যাবিনেট কম্পেনসেটর কি। এখানে যেটা দেখছো যে দুটো ওয়েজ প্লেট রয়েছে, তাই না? ওয়েজ প্লেট, এই যে এই একটা প্লেট আর এই একটা প্লেট, এরকম দুটো ওয়েজ প্লেট রয়েছে। এরা একই মেটেরিয়ালের তৈরি। হ্যাঁ, এই ব্যাবিনেট কম্পেনসেটরে যে দুটো ওয়েজ প্লেটকে দেখছো, এই দুটো ওয়েজ প্লেট একই মেটেরিয়ালের তৈরি, আইদার সে ক্যালসাইট অর কোয়ার্টজ। দুটোই কোয়ার্টজের তৈরি বা দুটোই ক্যালসাইটের তৈরি। তো এখানে অর্ডিনারি রে আর এক্সট্রাঅর্ডিনারি রে ইন দি আপার ওয়েজ বিকামস ই এন্ড ও রেজ। এখানে ইনসিডেন্সটা কেমন হচ্ছে, এই যে ডিরেকশনটা, এটা তোমার ইনসিডেন্ট রে ডিরেকশন দেওয়া হচ্ছে। এই রকম ভাবে এটা ইনসিডেন্ট হলো, প্রথম যখন ওয়েজটাতে এটা এন্টার করলো, প্রথম ওয়েজ প্লেটটাতে যখন এটা এন্টার করছে তখন দুটো কম্পোনেন্টে ভেঙে যাচ্ছে, বাইরেফ্রিজেন্ট ক্রিস্টাল অর্ডিনারি রে এক্সট্রাঅর্ডিনারি রেতে ভেঙে যাচ্ছে। এবার একটা সার্টেন থিকনেস, এই প্রথম ওয়েজটার আপার ওয়েজটার মধ্যে দিয়ে একটা সার্টেন থিকনেস পাস করছে, তাতে করে অর্ডিনারি রে আর এক্সট্রাঅর্ডিনারি রের মধ্যে একটা নির্দিষ্ট ফেজ ডিফারেন্স ইন্ট্রোডিউসড হয়েছে। এরপর এটা সেকেন্ড ওয়েজটাতে এন্টার করবে, সেকেন্ড ওয়েজটাতে এই দুটো কম্পোনেন্ট এন্টার করছে। সেকেন্ড ওয়েজটাতে যখন এই দুটো কম্পোনেন্ট এন্টার করছে, সেকেন্ড ওয়েজটার অপটিক অ্যাক্সিসটাকে এমন ভাবে সেট করা আছে যাতে করে অর্ডিনারি রেটা প্রথম ওয়েজে যেটা অর্ডিনারি রে ছিল, দ্বিতীয় ওয়েজে সেটা এক্সট্রাঅর্ডিনারি রে হয়ে যায়। প্রথম ওয়েজে যেটা এক্সট্রাঅর্ডিনারি রে ছিল, দ্বিতীয় ওয়েজে সেইটা অর্ডিনারি রে হয়ে যায়। এখানে তোমার এই প্রথম ওয়েজটাতে অপটিক অ্যাক্সিস গুলো কেমন ভাবে দেখানো হয়েছে, এই যে লাইন, হরাইজন্টাল লাইন দিয়ে দেখানো হয়েছে, আর দ্বিতীয় ওয়েজটাতে এইরকম ডট দিয়ে দেখানো হয়েছে। হ্যাঁ, অপটিক অ্যাক্সিসের ডিরেকশন গুলোকে ডট দিয়ে দেখানো হয়েছে। তো কথাটা আবার বলছি আমরা, অর্ডিনারি রে এন্ড এক্সট্রাঅর্ডিনারি রে ইন দি আপার ওয়েজ become the extraordinary and ordinary rays respectively in the bottom wedge. এবার for some thickness d1 through the upper wedge, the phase difference introduced is del phi 1. For a thickness d1 through the upper wedge, the phase difference introduced is del phi 1. Clear? For a thickness d1 through the upper wedge, the phase difference introduced is 2 pi d1 mu o minus mu e by lambda 0. তাই তো হয়, আমরা আগের দিনকে তো সেটাই দেখেছিলাম না। প্রথম ওয়েজটার মধ্যে দিয়ে ধরো সাম d1 থিকনেস ট্রাভেল করছে, এই যে রেটা এন্টার করছে, যে পয়েন্ট ইনসিডেন্স হচ্ছে সেখানে প্রথম ওয়েজটার প্রথম প্লেটটার থিকনেসটা হচ্ছে d1। তো তাহলে অর্ডিনারি রে এর জন্য পাথটা কত? অর্ডিনারি রে এর জন্য পাথ হচ্ছে mu o into d। অর্ডিনারি রে এর জন্য পাথ হচ্ছে mu o into d। এক্সট্রাঅর্ডিনারি রে এর জন্য অপটিক্যাল পাথ কত? mu e into d। এদের মধ্যে পাথ ডিফারেন্সটা কত? পাথ ডিফারেন্স হচ্ছে এইটা। তাহলে ফেজ ডিফারেন্সটা কত হবে? 2 pi by lambda 0। 2 pi by lambda 0, lambda 0 টা হচ্ছে ওয়েভলেংথ অফ দি লাইট ইনসিডেন্ট। তাহলে প্রথম ওয়েজটার মধ্যে দিয়ে d1 থিকনেস ট্রাভেল করার পর এক্সট্রাঅর্ডিনারি রে এবং অর্ডিনারি রে এর মধ্যে এই পরিমাণ del phi 1 পরিমাণ ফেজ ডিফারেন্স ইন্ট্রোডিউসড হলো। এবার সেকেন্ড ওয়েজের মধ্যে দিয়ে পাস করছে, দ্বিতীয় প্লেটটার মধ্যে দিয়ে পাস করছে। এখানে তোমার থিকনেসটা দেখানোই রয়েছে পরিষ্কার ভাবে। এই যে থিকনেসটা যখন পাস করছে সেখানেও কি আবার একটা অ্যাডিশনাল ফেজ ডিফারেন্স হবে?
কিন্তু মাথায় রাখবো আমরা, এখানে মাথায় রাখবো যে অর্ডিনারি রেটা যেটা প্রথম ওয়ে যে অর্ডিনারি রে ছিল সেটা দ্বিতীয়টার ক্ষেত্রে কি এক্সট্রা অর্ডিনারি রে হয়ে গেছে। সুতরাং এখানে ফেজ ডিফারেন্সটা কত হবে, এরকম ধরনেরই 2 পাই d2 মিউ ডিফারেন্স মিউ ই বাই ল্যামডা 0 বাট উইথ এ নেগেটিভ সাইন। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ বুঝবে ভালো করে কেন নেগেটিভ সাইনটা আসছে, বুঝতে পারছো? প্রথম ওই যে যেটা অর্ডিনারি রে ছিল, দ্বিতীয় ওই যে সেটা কিন্তু এক্সট্রা অর্ডিনারি রে হয়ে গেছে। মেটেরিয়ালটা তো একই, মেটেরিয়ালটা একই, তাহলে এইখানে মিউ ও যা, এইখানেও তো মিউ ও একই রকম। তাহলে এইখানে যদি তোমার অর্ডিনারি রেটা ফেজ লিড করে, এখানে তোমার কি এখানে অর্ডিনারি রেটাই ফেজ লিড করবে। প্রথমে যেটা অর্ডিনারি ছিল এখানে সেটা এসে কি এক্সট্রা অর্ডিনারি হয়ে রয়েছে, সো দ্যাট জাস্টিফাইজ দি নেগেটিভ সাইন। দ্বিতীয় ওয়েজটাতে তাহলে এই পরিমাণ ফেজ ডিফারেন্স ইন্ট্রোডিউসড হবে। তাহলে টোটাল ফেজ ডিফারেন্স কত হলো, ইট ইজ দি সাম ডেল ফাই সমান ডেল ফাই 1 প্লাস ডেল ফাই 2, del phi 1 plus del phi 2 দুটো সাম করে দেখো, it will be 2 pi d1 minus d2 mu minus mu e by lambda 0। এবার d1 বড় কি d2 বড় তার উপরে ডিপেন্ড করবে del phi টার অ্যাকচুয়াল ভ্যালুটা কত হবে, এবং mu বড় কি mu e বড় তার উপরে ডিপেন্ড করবে। কম্পেনসেটরটা খুব থিন, অর্থাৎ ওয়েজ অ্যাঙ্গেলটা খুব কম। ওয়েজ অ্যাঙ্গেলটা কি রকম অর্ডারের হয়, এখানে একটা টিপিক্যাল ভ্যালু দেয়া রয়েছে, ওয়েজ অ্যাঙ্গেলটা ইজ অফ দি অর্ডার অফ 2.5 ডিগ্রি, so that the separation between the E ray and O rays is negligible। এক্সট্রাঅর্ডিনারি রে এবং অর্ডিনারি রে এর মধ্যে যে সেপারেশনটা সেটা কিন্তু নেগলিজিবলি স্মল হয়। যদি ই ওয়েভটা লিড করে ও ওয়েভের ক্ষেত্রে নেগেটিভ ক্রিস্টালে আমরা জানি ক্যালসাইটের মতো মেটেরিয়াল দিয়ে যদি এই ব্যাবিনেট কম্পেনসেটর তৈরি করা হয়, তাহলে ই ওয়েভ উইল লিড দি ও ওয়েভ। আর তোমার পজিটিভ ক্রিস্টালের কথা যদি বলি, কোয়ার্জের মতো পজিটিভ ক্রিস্টালে, সেক্ষেত্রে কি অর্ডিনারি ওয়েভটা এক্সট্রা অর্ডিনারি ওয়েভকে লিড করবে, অফকোর্স গিভেন যদি তোমার d1 টা d2 থেকে বড় হয়, d1 টা যদি d2 থেকে বড় হয়। এট দি সেন্টার, সেন্টারটাতে কি হবে, সেন্টারে সেন্টার বলতে সেই জায়গাটাকে বলা হচ্ছে যেখানে তোমার ওয়েজের যে সেন্টার, অর্থাৎ যেখানে তোমার d1 আর d2 দুটো সমান, সেই জায়গাতে যদি ইনসিডেন্স হয় তাহলে কি হবে, এফেক্ট অফ ওয়ান ওয়েজ ইজ এক্স্যাক্টলি ক্যান্সেলড বাই দি আদার। d1 সমান d2 হয়ে গেলে তোমার ফেজ ডিফারেন্সটা 0 হয়ে যাবে, del phi will be 0 and that is irrespective of the wavelength, no phase will be introduced, no phase difference will be introduced। দি রিটার্ডেশনটা তাহলে কি ভ্যারি করবে, আমরা কোথায় ফেলছি তার উপরে। এখানে দেখো এইরকম পয়েন্টে যদি ইনসিডেন্স হয়, এইরকম পয়েন্টে যদি ইনসিডেন্স হয়, এখানে d1 ভ্যালু একরকম d2 ভ্যালু একরকম। এইরকম পয়েন্টে যদি ইনসিডেন্স হয় তাহলে d1 একরকম d2 একরকম। এই পয়েন্টে যদি ইনসিডেন্স হয় তাহলে d1 একরকম d2 একরকম। কাজেই রিটার্ডেশনটা কতটা ইন্ট্রোডিউসড হবে সেইটা কিন্তু ভ্যারি করবে ফ্রম পয়েন্ট টু পয়েন্ট ওভার দি সারফেস। অবশ্যই একটা ন্যারো রিজিয়নের কথা যদি কনসিডার করি, একটা ছোট্ট বিম ন্যারো বিমের কথা যদি কনসিডার করি, সেখানে কিন্তু d1 টা কনস্ট্যান্ট d2 টা কনস্ট্যান্ট। হ্যাঁ, d1 d2 ভ্যালু যাই হোক না কেন, d1 টা কনস্ট্যান্ট d2 টা কনস্ট্যান্ট। যদি আমি ধরো এরকম ধরনের একটা বিমকে ইউজ করতাম, এখানে কি d1 টা ছোট, এখানে d2 টা বড়, এখানে তোমার d1 টা বড়, সেক্ষেত্রে কিন্তু ফেজ ডিফারেন্সটা খুব ইউনিফর্মলি ইন্ট্রোডিউসড হতো না। সেই জন্য এখানে আমাদের ন্যারো বিম, ন্যারো রিজিয়নকে ইলিমিনেট করতে হবে, ন্যারো বিমকে ইউজ করতে হবে। যদি আমরা একটা ন্যারো রিজিয়নে জিনিসটাকে ফেলি, তাহলে কম্পেনসেটরের উইথটা সেই রিজিয়নে কনস্ট্যান্ট, এবং লাইটটা উইল এন্টার বাই দি ওয়ে অফ এ স্লিট প্যারালাল টু ওয়ান অফ দিস রিজিয়নস। এন্ড এবার যদি আমরা সেটাকে ভ্যারি করাতে চাই, ফেজ ডিফারেন্সটাকে যদি ভ্যারি করাতে চাই, এটা কি করা থাকে, এটা জেনারেলি একটা মাইক্রোমিটার স্ক্রু দিয়ে ফিক্স করা থাকে। এটা একটা মাইক্রোমিটার স্ক্রু দিয়ে ফিক্স করা থাকে, সেই মাইক্রোমিটার স্ক্রুটাকে আমরা টিউন করতে পারি, মাইক্রোমিটার স্ক্রুটাকে আমরা ঘোরাতে পারি যাতে করে থিকনেসটাকে অল্টার করা যায়, d1 d2 টাকে চেঞ্জ করা যায়। যেহেতু তোমার ফেজ ডিফারেন্সটা d1 মাইনাস d2 এর উপরে ডিপেন্ডেন্ট, আমি কোনো একটাকে যদি চেঞ্জ করি, হ্যাঁ কোনো একটাকে মাইক্রোমিটার স্ক্রু দিয়ে যদি চেঞ্জ করি, তাহলে ডিফারেন্সটা চেঞ্জ করবে এবং ডেল ফাইটা চেঞ্জ করবে। এরকম ভাবে তাহলে একটা ভেরিয়েবল ফেজ ডিফারেন্স বিটুইন দি ই রে এন্ড ও রে ইন্ট্রোডিউস করা সম্ভব, যেটা কিন্তু হাফ ওয়েভ বা ফুল ওয়েভ, হাফ ওয়েভ বা কোয়ার্টার ওয়েভ প্লেটের ক্ষেত্রে সম্ভব ছিল না। দেখো এটা ক্লিয়ার হলো কিনা বলো। ব্যাবিনেট কম্পেনসেটর, হ্যাঁ হয়েছে সবার?
এইটা আমি এই হেসের বইটা থেকে বলেছি, ওকে, অপটিক্স বাই ইউএন হেজ এর বইটা থেকে। এখানে কি যেগুলো মানে বইতে রয়েছে সেগুলো এখানে কপি করা আছে বেশি। স্যার স্যার ওই ফেজ ডিফারেন্সটা নেগেটিভ যেখানটা হলো বলো বলবেন একটু স্যার, ওই যেটা নেগেটিভ হলো হ্যাঁ ফেজ। হ্যাঁ, এই যে নেগেটিভ হচ্ছে কেন, নেগেটিভ হচ্ছে কেন, তার কারণ তোমার প্রথম যে প্লেটটা, প্রথম যে প্লেটটা, এখানে কি ফেজ ডিফারেন্সটা কি রকম ধরনের, এখানে তোমার ফেজ ডিফারেন্সটা হচ্ছে এই যে 2π1, এই del phi1 সমান 2π বাই ল্যামডা 0 d1। আমি একদম অ্যাবসলিউট ভ্যালু দিয়ে লিখি, ধরো তোমার মিউ ওটা বড় আর মিউ ইটা ছোট, ঠিক আছে, অ্যাবসলিউট ভ্যালু দিয়ে লিখছি, অ্যাবসলিউট ভ্যালু দিয়ে লিখছি, ডিফারেন্স দিয়ে বলছি না, হ্যাঁ, ধরো তোমার মিউ ওটা বড় আর মিউ ইটা ছোট, এটা ধরো তোমার সে কি পজিটিভ ক্রিস্টাল, তাই তো, পজিটিভ ক্রিস্টালে মিউ ওটা বড় হয় মিউ ইটা ছোট হয়। এবার নাকি উল্টোটা, যাই হোক না, মানে যে কোনো একটা ক্রিস্টাল ধরো যাতে করে মিউ ওটা বড় আর মিউ ইটা ছোট। এবার সেকেন্ডটাতে যখন ঢুকছে তখন কি হচ্ছে, 2π বাই ল্যামডা 0 d2, 2π বাই ল্যামডা 0 d2, কিন্তু এখানে যেটা মিউ ও ছিল সেটা তো তোমার এ হয়ে গেছে, অর্ডিনারি রেটা তো এক্সট্রাঅর্ডিনারি রে হয়ে গেছে, আর এক্সট্রাঅর্ডিনারি রেটা অর্ডিনারি রে হয়ে গেছে, তাহলে এক্ষেত্রে ফেজ ডিফারেন্সটা কত হবে, মিউ ই মাইনাস মিউ ও, বললে কত পাচ্ছ, মাইনাস 2π বাই ল্যামডা 0 d2 মিউ ও মাইনাস মিউ ই। এখানে অপটিক অ্যাক্সিস গুলো কেমন ভাবে রাখা থাকে, অপটিক অ্যাক্সিস গুলো কেমন ভাবে সেট করা থাকে, এই যে এর অপটিক অ্যাক্সিসটা হচ্ছে তোমার এইরকম, আর এর যে অপটিক অ্যাক্সিস গুলো সেটা কিন্তু এইরকম, মানে পারপেন্ডিকুলার আর কি, প্রথম এটাতে যেটা অর্ডিনারি রে, দ্বিতীয়টাতে কিন্তু সেইটা এক্সট্রাঅর্ডিনারি রে হয়ে যাচ্ছে। ঠিক আছে, বুঝতে পারলে? হ্যাঁ স্যার, ঠিক আছে। আরেকটু ডিটেল আমি বলতে পারি, আরেকটু ক্লিয়ার করে বলতে পারি, দরকার আছে কি সেটা কারো? দেখো প্রথম ক্রিস্টালটা থিকনেসটা কত, d1, অর্ডিনারি রের জন্য এটা কত, মিউ ও। তাহলে ধরো অর্ডিনারি রেটার কথা বলছি, অর্ডিনারি রেটা প্রথম ক্রিস্টালটায় যেটা অর্ডিনারি রে ছিল, প্রথম ক্রিস্টালে তার অপটিক্যাল পাথটা কত, মিউ ও d1, ক্লিয়ার। দ্বিতীয়টাতে সেটাই তো এক্সট্রাঅর্ডিনারি রে হয়ে গেছে, তাহলে তার জন্য অপটিক্যাল পাথটা কত বলো, বুঝতে পারলে? প্রথম যে রেটার কথা বলছিলাম, প্রথম প্লেটটাতে যেটা অর্ডিনারি রে ছিল তার অপটিক্যাল পাথটা কত, মিউ ও d1, সেই রেটাই যখন সেকেন্ড ক্রিস্টালটাতে ঢুকছে, সেকেন্ড প্লেটটাতে ঢুকছে, তার অপটিক্যাল পাথটা কত হচ্ছে, মিউ ইনটু d2, তার কারণ সেটা তার অর্ডিনারি রে থাকছে না, সেটা এক্সট্রাঅর্ডিনারি রে হয়ে যাচ্ছে। ঠিক একই রকম ভাবে প্রথম ওয়েজে যেটা এক্সট্রাঅর্ডিনারি রে ছিল তার অপটিক্যাল পাথটা কত, মিউ ই d1, যখন সেটা সেকেন্ড ওয়েজে ঢুকছে তখন তার অপটিক্যাল পাথটা কত হচ্ছে, মিউ ও d2। এবার ইউ ক্যালকুলেট দেয়ার ডিফারেন্স, পাথ ডিফারেন্সটা ক্যালকুলেট করে দেখো কত হয়, পাথ ডিফারেন্স ক্যালকুলেট করে দেখো কত হয়, মিউ ও মাইনাস মিউ ই ইনটু d1 মাইনাস d2, এটা পাথ ডিফারেন্স, 2π বাই ল্যামডা দিয়ে মাল্টিপ্লাই করে দাও সো অ্যাজ টু অবটেইন দি ফেজ ডিফারেন্স। ঠিক আছে, মাইনাস সাইনটা সিগনিফিকেন্স বুঝতে পারলে, মানে মাইনাস সাইনটা কেন এলো বোঝা গেল সবার? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। বেশ, চলো এই স্লাইডটা আমি এখন বাদ রাখছি, এটা এক্ষুনি বুঝতে পারবে না, এটা আজকে ক্লাসটা হয়ে গেলে তারপরে একটু বোঝানো সম্ভব হবে। সামারি সোফার বলতে তো বলেছি আমরা আগে যে লিনিয়ারলি পোলারাইজড লাইটের ইলেকট্রিক ফিল্ড ভাইব্রেশনটা একটা নির্দিষ্ট দিকে ওরিয়েন্টেড থাকে, সার্কুলারলি পোলারাইজড লাইট বা ইলেকট্রিক্যালি পোলারাইজড লাইটের ক্ষেত্রে একটা রোটেশনাল সেন্স থাকে, তাই তো? একটা সার্কুলারলি পোলারাইজড লাইট বা একটা সার্কুলারলি পোলারাইজড লাইট বা ইলেকট্রিক্যালি পোলারাইজড লাইটকে আমরা দুটো প্লেন পোলারাইজড লাইট, পারপেন্ডিকুলার ডিরেকশনে পোলারাইজড লাইট, তাদের লিনিয়ার কম্বিনেশন হিসেবে ভাবতে পারি।
A circularly polarized light is a superposition of two linear or plane polarized waves with their electric field vibrations of same amplitude and in perpendicular direction. আর ইলেকট্রিক্যাল পোলারাইজড লাইটের ক্ষেত্রেও জিনিসটা একই রকম, শুধুমাত্র ইলেকট্রিক ফিল্ড অ্যামপ্লিটিউড গুলো ডিফারেন্ট, সমান হলে হবে না। একটা আনপোলারাইজড লাইট যদি একটা পোলারাইজারের মধ্যে দিয়ে পাস করে তাহলে সেটা পারফেক্টলি পোলারাইজড হয়ে যায়। একটা কোয়ার্টার ওয়েভ প্লেটের মধ্যে দিয়ে যখন একটা লাইট পাস করে তখন দুটো কম্পোনেন্টের মধ্যে π/2 ফেজ ডিফারেন্স ক্রিয়েট করে। অর্ডিনারি রে আর এক্সট্রাঅর্ডিনারি রে এই দুটো মিউচুয়ালি পারপেন্ডিকুলার পোলারাইজড লাইট, তাই তো? অর্ডিনারি রে এর ক্ষেত্রে পোলারাইজেশন ইলেকট্রিক ফিল্ডটা যে ডিরেকশনে থাকে, এক্সট্রাঅর্ডিনারি রে এর ক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ডটা তার ঠিক পারপেন্ডিকুলার ডিরেকশনে থাকে। হ্যাঁ, তাহলে বুঝতে পারছো যে আমরা যদি অর্ডিনারি রে আর এক্সট্রাঅর্ডিনারি রে এর মধ্যে সুপারপজিশন করাতে পারি তাহলেই একটা সার্কুলারলি পোলারাইজড লাইট বা একটা ইলেকট্রিক্যালি পোলারাইজড লাইট তৈরি করে ফেলতে পারবো। একটা কোয়ার্টার ওয়েভ প্লেট π/2 ফেজ ডিফারেন্স ডেভেলপ করে বিটুইন দি ই রে এন্ড ও রে, আর একটা হাফ ওয়েভ প্লেট পাই ফেজ ডিফারেন্স ক্রিয়েট করে বিটুইন দি ই রে এন্ড ও রে। ঠিক আছে, পরিষ্কার হয়েছে? মনে থাকবে এইগুলো, পরের ডিসকাশনটাতে এটা কাজে লাগবে। কিন্তু দেখো এরকম একটা এক্সপেরিমেন্টের কথা ভাবো। হ্যাঁ, টেক এ পোলারয়েড, টেক এ পোলারাইজার, একটা পোলারাইজার নাও, এই যে নিকেল প্রিজম বললাম, এরকম একটা নিকেল প্রিজম নাও। এবার সেই নিকেল প্রিজমটাকে 360 ডিগ্রি রোটেট করো অ্যাবাউট দি ইনসিডেন্ট বিম। হ্যাঁ, এটা ধরো তোমার ইনসিডেন্ট বিম, এইটা ইনসিডেন্ট বিম, এইটা ইনসিডেন্ট বিম। এবার এইরকম একটা নিকেল প্রিজম নিয়ে তুমি এটাকে থ্রু 360 ডিগ্রি রোটেট করাও, তাহলে কি অবজারভেশন হবে বলতো? আফটার দি নিকেল প্রিজম এই লাইটটাকে যদি দেখো, কোনো কিছু অবজারভেশন পাবে? ইন্টেন্সিটির কোনো রকম ভেরিয়েশন পাবে? বা কি ধরনের ভেরিয়েশন হতে পারে? কোনো আইডিয়া কেউ বলতে পারবে? এটা তোমার ইনসিডেন্ট লাইট। হ্যাঁ, ইনসিডেন্ট লাইট, এইটা ইনসিডেন্ট লাইট। ইনসিডেন্ট লাইটটা কি সেটা আমি বলছি না, সেটা তোমার আনপোলারাইজড লাইট হতে পারে, সেটা প্লেন পোলারাইজড লাইট হতে পারে, সার্কুলারলি পোলারাইজড লাইট হতে পারে, ইলেকট্রিক্যালি পোলারাইজড লাইট হতে পারে। অ্যাকর্ডিংলি কিন্তু অবজারভেশনটা ভ্যারি করবে। দেখো এখানে বিভিন্ন রকম কেসকে স্টাডি করা রয়েছে। যদি আমরা দেখি যে ইন্টেন্সিটি বিকামস হাফড বাট ডাজ নট ভ্যারি while rotating the polaroid, এইটা হচ্ছে আমাদের ইনসিডেন্ট বিম। ইনসিডেন্ট বিম এই পোলারয়েডটাকে বা পোলারাইজারটাকে 360 তে রোটেট করাচ্ছি অ্যাবাউট দি ইনসিডেন্ট বিম। যদি আমরা দেখি যে ইন্টেন্সিটি হাফ হয়ে যাচ্ছে, হ্যাঁ, এবং সেটা কিন্তু পোলারয়েডের ওরিয়েন্টেশনের উপরে ডিপেন্ড করছে না, পোলারয়েডটাকে ঘোরালেও ইন্টেন্সিটির ভেরিয়েশন হচ্ছে না, ইন্টেন্সিটিটা I0/2 থেকে যাচ্ছে, তাহলে আমরা কি কনক্লুড করব? কনক্লুশন ইজ দ্যাট দি ইনসিডেন্ট বিম ইজ আনপোলারাইজড। হ্যাঁ, ইনসিডেন্ট বিমটা আনপোলারাইজড, বা ইনসিডেন্ট বিম ইজ সার্কুলারলি পোলারাইজড, অথবা ইট ইজ এ মিক্সচার অফ দেম। ইনসিডেন্ট বিমটা আনপোলারাইজড বিম, অথবা সার্কুলারলি পোলারাইজড, অথবা তাদের মিক্সচার। বলতে পারবে, আর্গু করতে পারবে এই কনক্লুশনটা কেন, কিভাবে ড্র করতে পারি এই অবজারভেশনটার উপর বেস করে? কেউ? এটাই কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট স্লাইড। হ্যাঁ, এটা যদি বুঝে থাকো তাহলে পরের গুলো বুঝতে কোনো অসুবিধা হবে না। কেউ বলো? কি বলো? কেউ একজন বলো। স্যার বলো। সার্কুলারলি হলে মানে অ্যামপ্লিটিউডটা একই থাকে, সেজন্য ইন্টেন্সিটিটা ভ্যারি করে না। সার্কুলারলি পোলারাইজড লাইট যদি হয়, সার্কুলার পোলারাইজড লাইটে কি দুটো তো পারপেন্ডিকুলার কম্পোনেন্ট রয়েছে। সার্কুলারলি পোলারাইজড লাইটে দুটো পারপেন্ডিকুলার কম্পোনেন্ট রয়েছে। একটা আনপোলারাইজড লাইটেও তো দুটো পারপেন্ডিকুলার কম্পোনেন্টে ভেঙে নিতে পারি। একটা আনপোলারাইজড লাইটকে দুটো পারপেন্ডিকুলার কম্পোনেন্টে ভেঙে নিতে পারি না, বলেছিলাম আমরা। একটা আনপোলারাইজড লাইটে ইলেকট্রিক ফিল্ড গুলো র্যান্ডমলি ওরিয়েন্টেড, আমরা তাহলে দুটো মিউচুয়ালি পারপেন্ডিকুলার পার্টে ভেঙে নিতে পারি। একটা কি প্যারালাল টু দি পাস অ্যাক্সিস অফ দি পোলারাইজার, আর একটা হচ্ছে পারপেন্ডিকুলার টু দি পাস অ্যাক্সিস অফ দি পোলারাইজার। তাহলে যেটা প্যারালাল টু দি পাস অ্যাক্সিস অফ পোলারাইজার শুধুমাত্র সেই কম্পোনেন্টটাই পাস করবে। বাই মেলাস ল ইন্টেন্সিটি উইল বি হাফড,
ইনসিডেন্ট বিমটা যদি আনপোলারাইজ লাইট হয় এবং তার অ্যাবাউটে যদি আমরা এই পোলারাইজারটাকে 360 তে ঘোরাই, তাহলে ইন্টেন্সিটির কোনো ভেরিয়েশন হবে না। একই রকম যুক্তিতে ইনসিডেন্ট বিমটা যদি সার্কুলারলি পোলারাইজ লাইট হয়, তাহলেও কিন্তু ইন্টেন্সিটিটা হাফ হয়ে যাবে, বাট অ্যাজ দি পোলারয়েড ইজ রোটেটেড there will be no variation in the intensity. পোলারয়েডটার যে কোনো ওরিয়েন্টেশনের জন্যই ইন্টেন্সিটিটা কিন্তু I0/2ই থাকবে। আর যদি দুটোর মিক্সচার হয়, আনপোলারাইজ লাইট এবং সার্কুলারলি পোলারাইজ লাইটের মিক্সচার হয়, তাহলেও কিন্তু ইন্টেন্সিটিটা হাফই হয়ে যাবে। পোলারয়েডটা ঘোরানোর জন্য ইন্টেন্সিটির কোনো রকম ভেরিয়েশন হবে না। তাহলে ইনসিডেন্ট বিমটা কি সেটা আমরা জানি না। যদি এইরকম একটা এক্সপেরিমেন্ট করে অবজারভেশনটা এইটা হয়, আমরা এরকম একটা এক্সপেরিমেন্ট করলাম, আমাকে একটা আননোন লাইট দিয়ে দিয়েছে, সেই আননোন লাইটটা কে আমি এরকম ভাবে স্টাডি করলাম, করে অবজারভেশনটা যদি এইটা হয়, তাহলে কনক্লুশন কিন্তু এইরকম। হ্যাঁ, তিনটে পসিবিলিটি, আনপোলারাইজ লাইট হলেও হতে পারে এইরকম অবজারভেশন, সার্কুলারলি পোলারাইজ লাইট হলেও এরকম অবজারভেশন হতে পারে, আর তাদের যদি মিক্সচার হয় তাহলেও কিন্তু আমরা এরকম ধরনের অবজারভেশন পেতে পারি। হয়েছে? বোঝা গেছে সবার কাছে এটা কনক্লুশনটা? তারপরেরটাতে যাব। হ্যাঁ স্যার। নেক্সট অবজারভেশনটা হচ্ছে, মানে এটাও আরেকটা পসিবল অবজারভেশন। হ্যাঁ, এগুলো সব পসিবল অবজারভেশন বলা হচ্ছে। পরের যে পসিবল অবজারভেশন, এটা কি বলতে চাইছি, ইন্টেন্সিটি ভ্যারিজ পিরিয়ডিক্যালি বিটুইন টু কমপ্লিটলি এক্সটিংগুইশড মিনিমা এন্ড টু ম্যাক্সিমা। আমি পোলারয়েডটাকে ঘোরাচ্ছি, ইন্টেন্সিটিটা ভ্যারি করছে বিটুইন এ ম্যাক্সিমা এন্ড মিনিমা, এবং মিনিমাটা কমপ্লিটলি এক্সটিংগুইশড, মিনিমাটা পুরোপুরি ডার্ক। দুটো পজিশনে আমরা মিনিমা পাচ্ছি, দুটো পজিশনে ম্যাক্সিমা পাচ্ছি, এবং ইন্টেন্সিটিটা পিরিয়ডিক্যালি ভ্যারি করছে as we rotate the polarizer through 360 degree about the incident beam. তাহলে the conclusion is, মানে এক্ষেত্রে কিন্তু জিনিসটা খুব কনক্লুসিভ। হ্যাঁ, কনক্লুশনটা খুব ইউনিক। দি ইনসিডেন্ট বিম ইজ লিনিয়ার অর প্লেন পোলারাইজড। তবেই কিন্তু এইরকম ধরনের অবজারভেশন সম্ভব। যদি এই এক্সপেরিমেন্টে দ্বিতীয় অবজারভেশনটা পাওয়া যায়, তার কনক্লুশন কিন্তু এইটাই, যে ইনসিডেন্ট বিমটা লিনিয়ার অথবা প্লেন পোলারাইজড। এইটাকে কেউ একটু আর্গু করো, এক্সপ্লেন করো কেন আমরা কনক্লুশনটা এইভাবে ড্র করলাম এই অবজারভেশনের জন্য। স্যার পোলারয়েডটা যখন মানে কি বলবো, দুটো মানে প্যারালাল আছে, মানে ইনসিডেন্ট বিমের সাথে প্যারালালি আছে, তখন তো স্যার ওটা I0/2 হবে, মানে যেহেতু না, I0/2 হবে না তো, I0/2 হবে না তো। তার কারণ দেখো, যদি তুমি মানে কনক্লুশনটা থেকে অবজারভেশনটাকে যাও না, ইনসিডেন্ট বিমটা যদি লিনিয়ারলি পোলারাইজড হয়, হ্যাঁ, ধরো তোমার এই ইলেকট্রিক ফিল্ডটা ইনসিডেন্ট বিমের এই ডিরেকশনে রয়েছে, ইনসিডেন্ট বিমটা লিনিয়ারলি পোলারাইজড, তার মানে কি ইনসিডেন্ট বিমের ইলেকট্রিক ফিল্ডটা একটা নির্দিষ্ট দিকে। এবার তোমার পাস অ্যাক্সিস অফ দি পোলারয়েড হচ্ছে এইরকম, যাতে করে অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা। তাহলে মেলাস ল অনুযায়ী কতটা ইন্টেন্সিটি আমরা পাবো আফটার দি পোলারয়েড? I0 cos স্কয়ার থিটা। এখান থেকেই তো বুঝতে পারছো থিটার সাথে আই এর ভেরিয়েশনটা কেমন, পিরিয়ডিক। আমি দেখিয়েছিলাম কিন্তু আইটা থিটার সাথে পিরিয়ডিক্যালি ভ্যারি করবে। থিটাটা যদি 90 ডিগ্রি হয়, থিটা 90 ডিগ্রি হলে আইটা 0, থিটা 90 ডিগ্রি হলে আইটা 0, থিটাটা যদি তোমার 270 ডিগ্রি হয় তাহলেও I0। তাহলে 360 তে যদি আমি ঘোরাই, দুটো মিনিমা পাবো, এবং যে মিনিমাগুলো কিন্তু কমপ্লিটলি এক্সটিংগুইশড, কমপ্লিটলি ডার্ক। আর দুটো ম্যাক্সিমা পাবো। ম্যাক্সিমা কখন পাবো? যদি ইলেকট্রিক ফিল্ডের সাথে পাস অ্যাক্সিসটা প্যারালাল হয়ে যায়, থিটাটা 0 ডিগ্রি বা থিটাটা 180 ডিগ্রি যদি হয়, তাহলে আমরা ম্যাক্সিমাম ইন্টেন্সিটি পাবো। সেকেন্ড পয়েন্টটা ক্লিয়ার হয়েছে এবার সবার কাছে? কি বলো, না হলে আবার বলবো। সেকেন্ড পয়েন্টটা ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। থার্ড পয়েন্টটা দেখো, থার্ড আরেকটা অবজারভেশন হতে পারে। হ্যাঁ, আরেক রকম অবজারভেশন হতে পারে। সেটা কি? সেটা হচ্ছে ইন্টেন্সিটি ভ্যারিজ পিরিয়ডিক্যালি বিটুইন টু মিনিমা এন্ড ম্যাক্সিমা। আগেরটার মতোই, বাট আগে আমরা দেখেছিলাম মিনিমা বলতে কমপ্লিটলি এক্সটিংগুইশড ফ্যাক্টটাকে বোঝাচ্ছে, বাট এক্ষেত্রে মিনিমাটা কিন্তু ইজ নট
completely extinguished. About the incident beam, যদি আমরা পোলারয়েডটাকে রোটেট করাই, পোলারাইজারটাকে রোটেট করাই, ইন্টেন্সিটিটা পিরিয়ডিক্যালি ভ্যারি করছে বিটুইন ম্যাক্সিমা এন্ড মিনিমা, বাট মিনিমাটা কিন্তু কমপ্লিটলি ডার্ক নয়, কমপ্লিটলি এক্সটিংগুইশড নয়। তাহলে কনক্লুশনটা কি হতে পারে? এখানে কিন্তু অনেকগুলো কনক্লুশন হতে পারে। ইনসিডেন্ট বিমটা ইলিপ্টিক্যালি পোলারাইজড, অথবা এটা মিক্সচার অফ ইলিপ্টিক্যালি পোলারাইজড এন্ড আনপোলারাইজড লাইট, অথবা মিক্সচার অফ লিনিয়ারলি পোলারাইজড এন্ড আনপোলারাইজড লাইট। দেখো এইটাকে কেউ বলো, এক্সপ্লেন করো। ইলিপ্টিক্যালি পোলারাইজড লাইট হলে এরকম ধরনের অবজারভেশন পেতে পারি, কেউ আর্গু করবে? যদি ইলিপ্টিক্যালি পোলারাইজড লাইট হয় তাহলে আমরা এরকম ধরনের অবজারভেশন পেতে পারি, কেউ আর্গু করবে? বলো কেউ। হ্যালো, হ্যাঁ ক্লাসে আছি, পরে করছি, হ্যাঁ পরে করছি, পরে 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 করছি, হ্যাঁ। কেউ বলো, ইলিপ্টিক্যালি পোলারাইজড লাইট হলে এরকম ধরনের ভেরিয়েশন, এরকম অবজারভেশন হবে কেন? ইলিপ্টিক্যালি পোলারাইজড লাইটের ক্ষেত্রে তো তোমার দুটো কম্পোনেন্ট, দুটো পারপেন্ডিকুলার কম্পোনেন্ট, একটা হচ্ছে সে ইওএক্স, একটা হচ্ছে ইওএক্স আর আরেকটা কি ইওওয়াই, ইওওয়াই। তো যখন পাস অ্যাক্সিসটা ইওএক্স এর সাথে প্যারালাল, পাস অ্যাক্সিসটা যখন ইওএক্স এর সাথে প্যারালাল, তখন ইন্টেন্সিটিটা কত হচ্ছে? তখন ইন্টেন্সিটিটা হচ্ছে সাম আইওএক্স। যখন পাস অ্যাক্সিসটা এইটার সাথে প্যারালাল হচ্ছে তখন ইন্টেন্সিটিটা কত? আই ও ওয়াই। যেহেতু আইওএক্স আর আইওওয়াই এই দুটো সমান নয়, যেহেতু এই দুটো সমান নয়, কাজে কি ইন্টেন্সিটিটা ম্যাক্সিমা থেকে মিনিমাতে ভ্যারি করছে এবং মিনিমাটা কমপ্লিটলি জিরো হয়ে যাচ্ছে না, মিনিমাটা কমপ্লিটলি জিরো হয়ে যাচ্ছে না, পিরিয়ডিক্যালি ভ্যারি করছে বিটুইন ম্যাক্সিমা এন্ড মিনিমা ইন টু পজিশনস, 90 ডিগ্রি আর সে 270 ডিগ্রিতে মিনিমা, 0 ডিগ্রি আর 180 ডিগ্রিতে ম্যাক্সিমা। তো মিনিমাটা কিন্তু এক্ষেত্রে কমপ্লিটলি এক্সটিংগুইশড নয়। আবার যদি আমরা একটা মিক্সচার অফ ইলিপ্টিক্যালি পোলারাইজড এবং আনপোলারাইজড লাইট ইউজ করি, একটা ইলিপ্টিক্যালি পোলারাইজড এবং আনপোলারাইজড লাইটকে ইউজ করি, তাহলে কিন্তু এই জিনিসটা হতে পারে। আনপোলারাইজড লাইট হলে তো নতুন কিছু অবজারভেশন হবে না, ইলিপ্টিক্যালি পোলারাইজড থাকার জন্য তোমার এইরকম মিনিমা আর ম্যাক্সিমার মধ্যে ভ্যারি করবে। আরেকটা কেস হতে পারে যদি লাইটটা লিনিয়ারলি পোলারাইজড এবং আনপোলারাইজড লাইটের মিক্সচার হয়। এই থার্ড কেসটা হলে এই অবজারভেশনটাকে কেউ এক্সপ্লেন করতে পারবে? এটা মিক্সচার অফ লিনিয়ারলি পোলারাইজড এন্ড আনপোলারাইজড লাইট, এটা যদি ইনসিডেন্ট লাইটের নেচার হয় এবং তার অ্যাবাউটে যদি আমরা নিকেল প্রিজমটাকে রোটেট করাই থ্রু 360 ডিগ্রি, তাহলে আমাদের অবজারভেশনটা এইরকম হবে। ইন্টেন্সিটি উইল ভ্যারি পিরিয়ডিক্যালি বিটুইন টু মিনিমা, টু ম্যাক্সিমা, বাট দি মিনিমা ইজ নট কমপ্লিটলি এক্সটিংগুইশড। কেউ একটু বলো। স্যার যখন মানে লিনিয়ারিটা মানে তো কোনো একটা ডিরেকশনে, আর আনপোলারাইজ মানে মিক্সার আছে, তো যখন দুটো একসাথে হবে তখন ম্যাক্সিমাটা হবে। আর হ্যাঁ, আর আনপোলারাইজড লাইটটা তুমি দুটোকে আলাদা আলাদা করে ভাবো না। আনপোলারাইজড লাইটটা যখন এই পোলারাইডের মধ্যে দিয়ে যাচ্ছে, তার ইন্টেন্সিটিটা I0/2 হয়ে যাচ্ছে। আর লিনিয়ারলি পোলারাইজড লাইটটার ক্ষেত্রে কি হচ্ছে? লিনিয়ারলি পোলারাইজড লাইটটার ক্ষেত্রে যে I0 cos স্কয়ার থিটা এরকম ভাবে ভ্যারি করছে। যখন তোমার থিটাটা 90 ডিগ্রি বা থিটাটা 270 ডিগ্রি, তখন লিনিয়ারলি পোলারাইজড লাইটটা কমপ্লিটলি এক্সটিংগুইশড হয়ে যাচ্ছে, বাট আনপোলারাইজড লাইটের ইন্টেন্সিটিটা তো থাকছে, সেটা তো পাস করছে। কাজেই যখন তোমার মিনিমার কথা বলছি, সেই মিনিমাটা কিন্তু জিরো নয়, মিনিমাটার মধ্যে একটা ইন্টেন্সিটি থাকছে। ঠিক আছে, বোঝা গেছে? এই হচ্ছে তাহলে তিনটে কেস। যদি আমরা দেখি যে ইন্টেন্সিটিটা হাফ হয়ে যাচ্ছে, বাট পোলারয়েডটাকে যখন আমি রোটেট করাচ্ছি তখন কিন্তু
ইন্টেন্সিটিটা হাফ হয়ে যাচ্ছে এবং পোলারাইডটা রোটেট করানো সত্ত্বেও ইন্টেন্সিটি ভেরিয়েশন হচ্ছে না, তাহলে আমরা বুঝবো ইনসিডেন্ট বিমটা আনপোলারাইজড বিম বা সার্কুলারলি পোলারাইজড বিম বা a mixture of unpolarized and circularly polarized light. যদি আমরা দেখি ইন্টেন্সিটিটা পিরিয়ডিক্যালি ভ্যারি করছে বিটুইন এ মিনিমা এন্ড ম্যাক্সিমা এবং মিনিমাটা কমপ্লিটলি এক্সটিংগুইশড, তাহলে এটা খুব কনক্লুসিভ। হ্যাঁ, অবজারভেশনটা খুব কনক্লুসিভ যে ইনসিডেন্ট বিমটা একটা লিনিয়ার বা প্লেন পোলারাইজড বিম। অন দি আদার হ্যান্ড যদি আমরা দেখি ইন্টেন্সিটিটা পিরিয়ডিক্যালি ভ্যারি করছে বাট মিনিমাটা কমপ্লিট মিনিমা নয়, আই মিন জিরো নয়, সেক্ষেত্রে কিন্তু কনক্লুশনটা এরকম হতে পারে ইনসিডেন্ট বিমটা ইলিপ্টিক্যালি পোলারাইজড, বা এটা মিক্সচার অফ ইলিপ্টিক্যালি পোলারাইজড এন্ড আনপোলারাইজড লাইট, অথবা এটা মিক্সচার অফ লিনিয়ারলি পোলারাইজড এন্ড আনপোলারাইজড লাইট। এই আইডিয়াটা কিন্তু পরের স্লাইডগুলোতে কাজে লাগবে। যদি কোথাও ডাউট থেকে থাকে আবার বলো, আমি বলবো। এইটা না বুঝতে পারলে কিন্তু পরেরগুলো বোঝানো সম্ভব না, মুখস্থ করে এই পার্টগুলো হবে না, মেকানিজমটা জানতে হবে, কেন হচ্ছে এটা বুঝতে হবে। বেশ, এবার ওয়ান বাই ওয়ান ডিসকাস করা যাক। আনপোলারাইজড লাইট, হ্যাঁ, আনপোলারাইজড লাইট আমরা কিভাবে প্রডিউস করতে পারি, কিভাবে আমরা ডিটেক্ট করতে পারি। আনপোলারাইজড লাইট প্রডিউস করার তো কোনো নির্দিষ্ট মেকানিজম দরকার নেই। অল লাইটস ন্যাচারালি যে লাইট প্রডিউসড হয় সেইগুলো সবই আনপোলারাইজড। হ্যাঁ, মানে অর্ডিনারি লাইট আনপোলারাইজড লাইট, আলাদা করে প্রডিউস করার কিছু নেই। আমরা যা কিছু লাইট দেখছি আমাদের আশেপাশে এগুলো সব আনপোলারাইজড লাইট। হাউ টু ডিটেক্ট আনপোলারাইজড লাইট, কিভাবে ডিটেক্ট করতে পারি? ওই আগের মতোই একটা স্কিমের কথা ভাবো। যদি আমরা অরিজিনাল বিমটা একটা পোলারয়েডের মধ্যে দিয়ে পাঠাই এবং সেই পোলারয়েডটাকে 360 রোটেট করি, তাহলে অবজারভেশনটা কি হবে? ইন্টেন্সিটি উইল বি হাফ বাট ইট উইল নট ভ্যারি while we rotate the polaroid. Okay, next, linear or plane polarized light. Linear or plane polarized light কিভাবে প্রডিউস করতে পারি? We can pass the unpolarized light through a nickel prism, একটা পোলারাইজার বা একটা পোলারয়েডের মধ্যে দিয়ে পাস করাতে পারি। পাস the ordinary unpolarized light through a polaroid or polarizer, তাহলে আউটপুট বিমটা একটা লিনিয়ার বা প্লেন পোলারাইজড লাইট হবে। How can we detect the linear or plane polarized light? We just pass the linear plane polarized light through a second polaroid, যেটাকে আমরা অ্যানালাইজার বলতে পারি, এবং এই সেকেন্ড পোলারয়েডটাকে 360 রোটেট করাতে পারি। এই যে এরকম একটা স্কিমের কথা ভাবো, হয়তো আমি আগে দেখিয়েছিলাম। এটা হচ্ছে ইনসিডেন্ট বিম, এইটা ধরো তোমার ফার্স্ট পোলারয়েড। এবার এখানে তুমি আরেকটা সেকেন্ড পোলারয়েডকে রাখো, যে পোলারয়েডটাকে তুমি রোটেট করাতে পারো। তাহলে এই যে আনপোলারাইজড লাইটটা ছিল সেটা কি পোলারাইজড হয়ে গেল। এবার যখন আমি সেকেন্ড একটা পোলারয়েড ইউজ করছি এবং তাকে রোটেট করাচ্ছি, তাহলে ফাইনাল যে আউটপুট বিমটা, ইমার্জেন্ট বিমটা, সেটা I0 cos square theta এইরকম রুল ফলো করে ইন্টেন্সিটি ভেরিয়েশনকে দেখাবে। অবজারভেশনটা কি হবে? অবজারভেশনটা এরকম হবে, ইন্টেন্সিটি উইল ভ্যারি periodically between two completely extinguished minima and two maxima as we rotate the analyzer through 360 degree. ঠিক আছে, এই দুটো জিনিস বুঝতে পারলে আনপোলারাইজড লাইটের ডিটেকশন, প্লেন পোলারাইজড লাইটের ডিটেকশন। হ্যাঁ স্যার। যাই পরের স্লাইডে। এগুলো কিন্তু একদম আমার নিজের মতো করে তৈরি করা। হ্যাঁ, বইতে হয়তো এতটাই গোছানো, এতটা ওয়েল অর্গানাইজড ম্যানারে পাবে না, একটু ভালো করে বুঝবে। এখানে ইলিপ্টিক্যালি পোলারাইজড লাইট কিভাবে প্রডিউস করা যায় দেখো। কি করতে পারি আমরা? ইলিপ্টিক্যালি পোলারাইজড লাইট যদি প্রডিউস করতে হয়, আগে আমরা জেনে এসেছি যে ইলিপ্টিক্যালি পোলারাইজড লাইট ইজ বেসিক্যালি সুপারপজিশন অফ টু polarized light, two linear polarized light which are polarized in perpendicular direction. দুটো পারপেন্ডিকুলার ডিরেকশনে পোলারাইজড লাইটের লিনিয়ার সুপারপজিশন করে ইলিপ্টিক্যালি পোলারাইজড লাইট পাওয়া যায়। তাহলে আমাদের কোনোভাবে এরকম দুটো পারপেন্ডিকুলার কম্পোনেন্টকে তৈরি করতে হবে এবং তাদের মধ্যে 90 ডিগ্রি ফেজ ডিফারেন্স ইন্ট্রোডিউস করতে হবে। তাহলে উই ক্যান ইউজ এ কোয়ার্টার ওয়েভ প্লেট, একটা কোয়ার্টার ওয়েভ প্লেট ইউজ করতে পারি। উই টেক এ প্লেন পোলারাইজড লাইট। যদি আনপোলারাইজড লাইট দেওয়া হয় তাহলে প্রথমে তাকে আমরা কি প্লেন পোলারাইজড লাইট করে নেব। যদি আনপোলারাইজড লাইট থেকে পোলারাইজড লাইট করতে বলে, তাহলে প্রথম স্টেপটা হচ্ছে যে তুমি প্রথমে আনপোলারাইজড লাইটটাকে প্লেন পোলারাইজ করে নাও, লিনিয়ারলি পোলারাইজড লাইট করে নাও,
এবার সেইটাকে একটা কোয়ার্টার ওয়েভ প্লেটের উপরে ফেলো। কেমন ভাবে ফেলতে হবে? যাতে করে প্লেন পোলারাইজ লাইটের ইলেকট্রিক ফিল্ড ভাইব্রেশনটা এই কোয়ার্টার ওয়েভ প্লেটের পাস অ্যাক্সিসের সাথে থিটা ছাড়া অন্য কোনো অ্যাঙ্গেল প্রডিউস করে, হ্যাঁ, আদার দেন 45 ডিগ্রি অ্যাঙ্গেল প্রডিউস করে। কোয়ার্টার ওয়েভ প্লেটের অপটিক অ্যাক্সিসের সাথে আদার দেন কোয়ার্টার ওয়েভের অপটিক অ্যাক্সিসের সাথে আদার দেন 45 ডিগ্রি অ্যাঙ্গেল প্রডিউস করে। এইটা ধরো তোমার প্লেন পোলারাইজ লাইটের যে ইলেকট্রিক ফিল্ড ডিরেকশন সেইটা। এবার আমি এইটা বলছি সে পাস অ্যাক্সিস অফ দি পাস অ্যাক্সিস অফ দি কোয়ার্টার ওয়েভ প্লেট। এই অ্যাঙ্গেলটা ধরো থিটা, তাহলে এই কম্পোনেন্টটা কত হবে? E0 cos থিটা। এটা ধরো তোমার অর্ডিনারি রে ইলেকট্রিক ফিল্ড অ্যামপ্লিটিউড, এইটা অর্ডিনারি রে ইলেকট্রিক ফিল্ড অ্যামপ্লিটিউড। এক্সট্রাঅর্ডিনারি রে ইলেকট্রিক ফিল্ড অ্যামপ্লিটিউডটা কত হবে তাহলে? ইট উইল বি এটা E0 বলো, E0 sin থিটা। এটা হচ্ছে তোমার EY। দেখতেই পাচ্ছ থিটাটা যদি 45 ডিগ্রি হয়ে যায় তাহলে কি দুটোই সমান, EX আর EY সমান হয়ে যাবে। সেটা হলে তো হবে না। একটা ইলেকট্রিক্যালি পোলারাইজ লাইটকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করে থাকি? আচ্ছা, এটাকে EOX বলি, বরং অ্যামপ্লিটিউড গুলোকে EOX বলি আর EY বলি, হ্যাঁ, EOX আর EY বলি। EX সমান কত হয়? EOX ইন্টু sin ওমেগা টি, আর EY সমান EOY cos ওমেগা টি। ইলেকট্রিক্যালি পোলারাইজ লাইটের ক্ষেত্রে π/2 ফেজ ডিফারেন্স থাকতে হবে। এই যে sin ওমেগা টি, এখানে কি cos ওমেগা টি, π/2 ফেজ ডিফারেন্স আছে। ইলেকট্রিক ফিল্ড অ্যামপ্লিটিউড গুলোকে আনইকুয়াল হতে হবে। সেইটা অ্যাসিওর হবে তখনই যদি থিটাটা আদার দেন 45 ডিগ্রি হয়। থিটাটা 45 ডিগ্রি থেকে অন্য যে কোনো অ্যাঙ্গেলে যদি আমি ফেলি তাহলে এই দুটো কম্পোনেন্টে ভেঙে যাবে। আর যেহেতু এইটা কোয়ার্টার ওয়েভ প্লেটটা পেরিয়ে যখন যাবে, it will split into two polarized components with their electric field amplitudes unequal and direction of vibration mutually perpendicular। ওরে আর ইরেতে ভেঙে যাচ্ছে। On passing through the λ/4 plate, a relative phase difference of π/2 is introduced। λ/4 প্লেটের মধ্যে দিয়ে যখন পাস করে যাচ্ছে তখন একটা π/2 ফেজ ডিফারেন্স ইন্ট্রোডিউসড হচ্ছে। তাহলে ইমার্জেন্ট বিমটা উইল বি ইলেকট্রিক্যালি পোলারাইজড। কিভাবে ডিটেক্ট করতে পারি ইলেকট্রিক্যালি পোলারাইজ লাইটকে? এনি আইডিয়া কারো? কিভাবে ডিটেক্ট করা যেতে পারে? ফার্স্ট স্টেপ হচ্ছে পাস দি ইমার্জেন্ট ওয়েভ থ্রু এ পোলারয়েড। হ্যাঁ, তুমি এই যে কোয়ার্টার ওয়েভ প্লেট থেকে প্রডিউস করলে যে লাইটটা ইলেকট্রিক্যালি পোলারাইজ লাইট, সেটাকে তুমি একটা প্রথমে পোলারয়েডের মধ্যে দিয়ে পাঠাও এবং রোটেট করো থ্রু 360 ডিগ্রি অ্যাবাউট দি ইনসিডেন্ট বিম। অবজারভেশনটা কি বলতে পারবে কেউ এখানে? ইনসিডেন্ট বিমটা ধরো ইলেকট্রিক্যালি পোলারাইজড, তুমি সেই পোলারাইজড বিমটাকে একটা পোলারয়েডের মধ্যে দিয়ে পাঠালে এবং পোলারয়েডটাকে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করালে অ্যাবাউট দি ইনসিডেন্ট বিম। তাহলে অবজারভেশনটা কি হবে? বলো, অবজারভেশনটা কি হবে? মিনিমা ম্যাক্সিমা পাওয়া যায়। দুটো মিনিমা দুটো ম্যাক্সিমা, আর মিনিমা গুলো কমপ্লিটলি এক্সটিংগুইশড নয়, তাই তো? টু মিনিমা টু ম্যাক্সিমা, দি মিনিমা আর নট কমপ্লিটলি এক্সটিংগুইশড। এটাই অবজারভেশনটা, এটাই ভ্যারিজ পিরিয়ডিক্যালি উইথ টু মিনিমা এন্ড ম্যাক্সিমা, মিনিমা হাউএভার নট কমপ্লিটলি এক্সটিংগুইশড। তাহলে এবার কি করে বুঝবো? আরো আমাদের কনফার্ম করতে হবে। তার কারণ এইটাই যদি অবজারভেশন হয়, তাহলে তো তোমার সেই তিনটে কনক্লুশন বলেছিলাম যে ইনসিডেন্ট লাইটটা ইলেকট্রিক্যালি পোলারাইজড হতে পারে, হ্যাঁ, সেইটা তোমার মিক্সচার অফ লিনিয়ারলি পোলারাইজড লাইট এন্ড ইলেকট্রিক্যালি পোলারাইজড লাইট হতে পারে, বা সেইটা মিক্সচার অফ লিনিয়ারলি পোলারাইজড এন্ড আনপোলারাইজড লাইট হতে পারে। তাহলে আমরা একটা ডিফারেন্ট স্টেপ ফলো করব। উই উইল অ্যালাউ দি অরিজিনাল ওয়েভ, মানে λ/4 প্লেট থেকে যেটা আসছে সেইটাকে আমরা পাস করতে দেব থ্রু এ রোটেটিং, মানে প্রথমে তো ইলেকট্রিক্যালি পোলারাইজড লাইট করলাম, বা যাই হোক না কেন, আমার যে বিমটা, সেই বিমটাকে আমি আরেকটা λ/4 প্লেটের মধ্যে দিয়ে পাস করতে দেব। যদি ইনসিডেন্ট বিমটা ইলেকট্রিক্যালি পোলারাইজড লাইট হয়, λ/4 প্লেটের মধ্যে দিয়ে যাওয়ার পরে কি হবে কেউ বলতে পারবে? এইটা ধরো তোমার ইনসিডেন্ট বিম, এখানে তোমার একটা λ/4 প্লেট আছে,
তাহলে কি হবে, এই ইলিপ্টিক্যালি পোলারাইজ লাইট, এখানে তো তোমার দুটো কম্পোনেন্ট আছে, ইউএক্স সাইন ওমেগা টি আর ইউআই সমান ইউআই cos ওমেগা টি। এর মধ্যে দিয়ে যখন যাচ্ছে তখন কি হবে, আরো একটা অ্যাডিশনাল π/2 ফেজ ডিফারেন্স ক্রিয়েটেড হবে না, আরো একটা অ্যাডিশনাল π/2 ফেজ ডিফারেন্স ক্রিয়েটেড হবে। তাহলে এখানে ইএক্স সমান কত লিখবো, ইএক্স সমান লিখবো ইউএক্স সাইন ওমেগা টি, আবার cos ওমেগা টির সাথে যদি π/2 যোগ করো, ওমেগা টির সাথে যদি π/2 যোগ করো, তাহলে ইউআই টা কত হবে, ইউআই সাইন ওমেগা টি। একটা মাইনাস সাইন তুমি দিতেই পারো। এই লাইটটা কি লাইটকে বোঝাচ্ছে বলো তো, λ/4 প্লেটের মধ্যে দিয়ে যাওয়ার পরে এই লাইটটা কি লাইট হচ্ছে, তো এক্সটা cos হবে না? হ্যাঁ না, cos কেন হবে, মানে কোনো একটার সাথে তুমি π/2 ফেজ ডিফারেন্স ধরো না, কোনো একটার সাথে। আমি দ্বিতীয়টাকে cos ওমেগা টি ছিল সেটাকে sin ওমেগা টি করে দিলাম, আর না হলে তুমি দ্বিতীয়টাকে cos ওমেগা টি রাখো, প্রথমটাকে cos ওমেগা টি করে দাও, একই তো ব্যাপার। ফেজ ডিফারেন্সটা π/2 হবে, সেটা তুমি যে কারোর সাথে অ্যাড করো, π/2 ফেজ অ্যাড করো, ঠিক আছে। তো এই যে লাইটটা λ/4 প্লেটের পরে যে লাইটটা পাচ্ছি, সেই লাইটটার পোলারাইজেশন স্টেটটা কি, স্যার লিনিয়ারলি পোলারাইজড লাইট, একদমই তাই, লিনিয়ারলি পোলারাইজড লাইট। তাহলে ইলিপ্টিক্যালি পোলারাইজড লাইটটা যখন একটা λ/4 প্লেটের মধ্যে দিয়ে যাচ্ছে, ইট বিকামস লিনিয়ারলি পোলারাইজড। এবার এই লাইটটাকে যদি একটা রোটেটিং পোলারয়েডের মধ্যে দিয়ে পাস করাই, তাহলে কি অবজারভেশন পাবো, এখানে ধরো একটা রোটেটিং পোলারয়েড রয়েছে, একটা পোলারয়েড রয়েছে যেটাকে আমরা 360 ডিগ্রিতে রোটেট করাচ্ছি, তাহলে অবজারভেশন কি হবে বলো, দুটো ম্যাক্সিমা দুটো মিনিমা, মিনিমা কমপ্লিটলি এক্সটিংগুইশড, রাইট, দুটো ম্যাক্সিমা দুটো মিনিমা, মিনিমা কমপ্লিটলি এক্সটিংগুইশড। এটাই ঠিক, একদম তাই। ইন্টেন্সিটি ভ্যারিজ পিরিয়ডিক্যালি বিটুইন টু কমপ্লিটলি এক্সটিংগুইশড মিনিমা এন্ড ম্যাক্সিমা। তাহলে আমরা কনফার্ম করতে পারবো যে ইনসিডেন্ট লাইটটা এই যে লাইটটা, এটা পারফেক্টলি ইলিপ্টিক্যালি পোলারাইজড লাইট ছিল। ইনসিডেন্ট লাইটটা যদি ইলিপ্টিক্যালি পোলারাইজড লাইট হয়, মানে প্রথম স্টেপটা যদি আমি করতাম, একটা ধরো তোমার এরকম লাইট রয়েছে, একটা বিম রয়েছে, হ্যাঁ বিম রয়েছে, আমি একটা রোটেটিং পোলারয়েডের মধ্যে দিয়ে পাঠালাম, আমরা দেখছি যে দুটো মিনিমা দুটো ম্যাক্সিমা, মিনিমা গুলো এক্সটিংগুইশ নয়, তাহলে আমরা বলতে পারি ইনসিডেন্ট বিমটা ইলিপ্টিক্যালি পোলারাইজড লাইট, বা মিক্সচার অফ লিনিয়ার অ্যান্ড আনপোলারাইজড লাইট, বা মিক্সচার অফ লিনিয়ারলি পোলারাইজড অ্যান্ড ইলিপ্টিক্যালি পোলারাইজড লাইট। এরকম তিনটে পসিবিলিটি রয়েছে। তো আমরা কি করে কনফার্ম করবো যে ইনসিডেন্ট লাইটটা ইলিপ্টিক্যালি পোলারাইজড, সেটা করার জন্য আমরা অরিজিনাল বিমটাকে একটা λ/4 প্লেটের মধ্যে দিয়ে পাঠাবো প্রথমে, তারপরে সেটাকে আমরা এই রোটেটিং পোলারয়েডের মধ্যে দিয়ে পাঠাবো। যদি দেখি যে আউটপুট বিমটা, ইমার্জেন্ট বিমটা দুটো মিনিমা দুটো ম্যাক্সিমার মধ্যে ভ্যারি করছে ইন্টেন্সিটিটা, মিনিমা গুলো কমপ্লিটলি এক্সটিংগুইশড, তাহলে ডেফিনেটলি এই ইনসিডেন্ট বিমটা ইলিপ্টিক্যালি পোলারাইজড ছিল। দেখো বুঝেছো কি ভালো করে, এটা খুব খুব ইম্পর্টেন্ট কিন্তু, হ্যাঁ, ডিটেকশন অফ ইলিপ্টিক্যালি পোলারাইজড লাইট খুব ইম্পর্টেন্ট এটা আইডিয়া। নেক্সট স্লাইডে যাই নাকি, ঠিক আছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এবার সার্কুলারলি পোলারাইজড, বলো তো সার্কুলারলি পোলারাইজড লাইট কিভাবে প্রডিউস করতে পারি? আগেরটা যদি বুঝে থাকো, ইলেকট্রিক্যালি পোলারাইজড লাইটের প্রোডাকশন যদি বুঝে থাকো, তাহলে ইউ শুড অ্যানসার দি প্রোডাকশন অফ সার্কুলারলি পোলারাইজড লাইট। কিভাবে করব? কেউ একজন বলো। স্যার দুটো কম্পোনেন্ট ইকুয়াল হলে তো সার্কুলার হয়ে যাবে। হ্যাঁ, আমরা আগে বলছিলাম কি, থিটাটাকে 45 ডিগ্রিতে ফেলা চলবে না, থিটাটাকে 45 ডিগ্রিতে ফেলা চলবে না। যদি থিটাটা 45 ডিগ্রিতে সেট করা হয়, তাহলে ইউএক্স আর ইউআই এইগুলো কি ডিফারেন্ট হবে, তবে ইলিপ্টিক্যালি পোলারাইজড লাইট হবে। এখন থিটাটা যদি 45 ডিগ্রি হয়,
তাহলে EOX টা যা EOY টাও তাই। সার্কুলারলি পোলারাইজড লাইট মানে কি, এটাও তো তোমার সেই সুপারপজিশন অফ টু মিউচুয়ালি পারপেন্ডিকুলার পোলারাইজড লাইট, প্লেন পোলারাইজড লাইট, যাদের মধ্যে ফেজ ডিফারেন্সটা 90 ডিগ্রি। তাহলে আমরা প্রথমে একটা আনপোলারাইজড লাইট নেব, সেইটাকে যদি একটা পোলারাইজারের মধ্যে দিয়ে পাস করাই, একটা নিকেল প্রিজমের মধ্যে দিয়ে পাস করাই, ইট উইল বি লিনিয়ারলি পোলারাইজড লাইট। এই লিনিয়ারলি পোলারাইজড লাইটের ইলেকট্রিক ফিল্ডটাকে একটা কোয়ার্টার ওয়েভ প্লেটের যে অপটিক অ্যাক্সিস তার সাথে এক্স্যাক্টলি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ফেলতে হবে। তাহলেই কোয়ার্টার ওয়েভ প্লেটের মধ্যে অর্ডিনারি রে এক্সট্রাঅর্ডিনারি রে হয়ে গেল অফ সেম অ্যামপ্লিটিউড। কোয়ার্টার ওয়েভ প্লেটটা ছাড়িয়ে যখন তারা বেরোচ্ছে, এদের মধ্যে একটা 90 ডিগ্রি ফেজ ডিফারেন্স ইন্ট্রোডিউসড হয়ে যাচ্ছে। তাহলে তারা একটা সার্কুলারলি পোলারাইজড লাইটকে রিপ্রেজেন্ট করছে। এটাই, হ্যাঁ, প্লেন পোলারাইজড লাইট ইজ ইনসিডেন্ট normally on a quarter wave plate with electric field vibration making an angle 45 degree with the optic axis of the plate. If polarized components with their electric field amplitudes unequal, না, এটা ইকুয়াল হবে, আগেরটা কপি পেস্ট হয়ে গেছে, অ্যামপ্লিটিউডটা ইকুয়াল হবে and direction of vibration mutually perpendicular. Okay, on passing through lambda by 4 plate, a relative phase difference pi by 2 is introduced between them and the incident divergent beam will be circularly polarized. এরকম ভাবে তাহলে আমরা সার্কুলার পোলারাইজড লাইটকে প্রডিউস করতে পারি। কিভাবে ডিটেক্ট করা যায় সার্কুলার পোলারাইজেশন? দেখো, প্রথম স্টেপটা কি? প্রথম স্টেপটা ধরো ইনসিডেন্ট বিমটাকে আমরা একটা পোলারয়েডের মধ্যে দিয়ে পাঠালাম, আর এই পোলারয়েডটাকে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করালাম। ইনসিডেন্ট বিমটাকে একটা পোলারয়েডের মধ্যে দিয়ে পাঠালাম এবং সেই পোলারয়েডটাকে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করালাম। কি অবজারভেশন হবে বলতে পারো? যদি ইনসিডেন্ট বিমটা সার্কুলারলি পোলারাইজড লাইট হয় এবং তোমার ওই রোটেটিং পোলারয়েডের মধ্যে দিয়ে পাঠানোর পর কিরকম ধরনের ইন্টেন্সিটি ভেরিয়েশন হবে অবজারভেশন? বলো, কেউ একজন বলো, অবজারভেশন কি হবে? ইন্টেন্সিটিটা ভ্যারি করবে না, ইন্টেন্সিটির কোনো রকম ভেরিয়েশন হবে না। ঠিক, ইন্টেন্সিটির কোনো রকম ভেরিয়েশন হবে না। এখন ইন্টেন্সিটির ভেরিয়েশন হবে না, এটা অনেকগুলো কেসে হতে পারে। কোন কোন কেসে হতে পারে? ইন্টেন্সিটি ভেরিয়েশন হবে না, এটা কোন কোন কেসে হতে পারে? মানে ইনসিডেন্ট লাইটটার পোলারাইজেশন স্টেট কেমন হলে ইন্টেন্সিটির কোনো রকম ভেরিয়েশন হয় না? যদি এইটা আনপোলারাইজড লাইট হয়, রাইট? ইনসিডেন্ট বিম যদি আনপোলারাইজড লাইট হয় তাহলেও একই রকম অবজারভেশন হবে। ইনসিডেন্ট লাইটটা যদি সার্কুলারলি পোলারাইজড লাইট হয় তাহলেও একই রকম অবজারভেশন হবে। ইনসিডেন্ট লাইটটা যদি মিক্সচার অফ আনপোলারাইজড লাইট এন্ড সার্কুলারলি পোলারাইজড লাইট হয় তাহলেও কিন্তু একই রকম অবজারভেশন হবে। তাহলে আমরা কিভাবে বুঝবো যে ইনসিডেন্ট লাইটটা সত্যি সার্কুলারলি পোলারাইজড? তাহলে আমাদের একটা ডিফারেন্ট স্টেপ ফলো করতে হবে। আমরা যে বিমটার পোলারাইজেশন স্টেটটাকে ডিটেক্ট করতে চাইছি সেই বিমটাকে একটা কোয়ার্টার ওয়েভ প্লেটের মধ্যে দিয়ে পাঠালাম, তারপরে তাকে একটা এরকম রোটেটিং পোলারয়েডের মধ্যে দিয়ে পাঠালাম। তো যদি ইনসিডেন্ট বিমটা সার্কুলারলি পোলারাইজড লাইট হয়, কোয়ার্টার ওয়েভ প্লেটের মধ্যে দিয়ে যাওয়ার পরে তার পোলারাইজেশন স্টেটটা কেমন হবে বলো? ইনসিডেন্ট বিমটা যদি সার্কুলারলি পোলারাইজড লাইট হয়, আফটার ইট passes through the quarter wave plate, তার পোলারাইজেশন স্টেটটা কেমন হবে? তো লিনিয়ারলি পোলারাইজড লাইট হয়ে যাবে। ধরতে পেরেছো সবাই এটা কেন হবে? একদম একই রকম যুক্তি, যেখানে আমরা ইলেকট্রিক্যালি পোলারাইজড লাইটের ডিটেকশন মেকানিজমটাকে বোঝাচ্ছিলাম, সেখানে যেমন ভাবে আর্গু করলাম, এখানে একদম একই রকম আর্গু করছি। ইনফ্যাক্ট সার্কুলার পোলারাইজেশন আর ইলেকট্রিক্যাল পোলারাইজেশনের মধ্যে ফান্ডামেন্টাল কোনো ডিফারেন্স নেই, শুধুমাত্র ওই পারপেন্ডিকুলার কম্পোনেন্টগুলোর অ্যামপ্লিটিউড গুলো যা ডিফারেন্ট, আদারওয়াইজ বাকিগুলো তো একই রকম। হ্যাঁ, তো এক্ষেত্রে অবজারভেশনটা কি হবে তাহলে বলো? অবজারভেশনটা কি হবে? এই স্টেপ 2 তে যে স্কিমটা বলা আছে, এই স্কিমটা অবজারভেশন কি হবে? এরকম এক্সপেরিমেন্ট যদি করো, হোয়াট উইল বি ইওর অবজারভেশন? দুটো ম্যাক্সিমাম, দুটো মিনিমা গুলো এক্সটিংগুইশ করে যাবে, মিনিমা গুলো কমপ্লিটলি এক্সটিংগুইশড হবে। একদমই তাই। হ্যাঁ, তাহলে বুঝতে পেরেছো ব্যাপারটা।
ঠিক এটাই অবজারভেশন, ইন্টেন্সিটি ভ্যারিজ পিরিয়ডিক্যালি বিটুইন টু কমপ্লিটলি এক্সটিংগুইশড মিনিমা এন্ড টু ম্যাক্সিমাম। ঠিক আছে, মোটামুটি জিনিসগুলো ক্লিয়ার হলো। আনপোলারাইজড লাইট, লিনিয়ারলি পোলারাইজড লাইট, ইলিপ্টিক্যালি পোলারাইজড লাইট এবং প্লেন পোলারাইজড লাইট, এইগুলো প্রোডাকশন, এইগুলো ডিটেকশন, এইগুলো নিয়ে আমরা ইন ডিটেল ডিসকাস করেছি। এবার নাও ইজ দি টাইম টু সামারাইজ। দেখো, ইনসিডেন্ট ইএম ওয়েভ, আমরা মানে ডিটেকশন প্রসেসটাকে আমরা এই একটা স্লাইডের মধ্যে সামারাইজ করছি। দেখো, যে ইনসিডেন্ট ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভটা, ইনসিডেন্ট লাইটটা, সেটাকে একটা রোটেটিং পোলারয়েডের মধ্যে দিয়ে পাঠাও। কি কি অবজারভেশন হতে পারে বলো তো? পসিবল অবজারভেশন কি কি পারবে বলতে? কেউ বলো। একটা ইনসিডেন্ট বিম, যে কোনো একটা বিম, আমি জানি না সেই বিমটা কেমন, তার পোলারাইজেশন স্টেটকে আমি ডিটেক্ট করতে চাই। তো আমরা প্রথমেই ইনসিডেন্ট বিমটাকে একটা রোটেটিং পোলারয়েডের মধ্যে দিয়ে পাঠালাম। তাহলে কি কি পসিবল অবজারভেশন হতে পারে? I/2 হতে পারে আর আনচেঞ্জ থাকতে পারে। ইন্টেন্সিটি, রোটেটিং পোলারয়েড ইন্টেন্সিটি ভেরিয়েশন হতে পারে, নাও হতে পারে, কোন রকম ভেরিয়েশন হচ্ছে না, I0/2 তেই ফিক্স থাকছে, এটা একটা অবজারভেশন। আর কি হতে পারে? আর কি হতে পারে? দুটো ম্যাক্সিমা, দুটো মিনিমা, দুটো ম্যাক্সিমাম, দুটো পিরিয়ডিক্যালি ভ্যারি করছে, ইন্টেন্সিটিটা পিরিয়ডিক্যালি ভ্যারি করছে, হ্যাঁ, বিটুইন টু ম্যাক্সিমা এন্ড টু মিনিমা। মিনিমা গুলো কমপ্লিটলি এক্সটিংগুইশড একটা কেসে, আরেকটা কেসে কি কমপ্লিটলি এক্সটিংগুইশড নয়। আমি ওই একদম তোমাদের সেই যে টেবিলটা আগে দেখালাম না কোন একটা স্লাইডে, সেখানে একটাকে অবজারভেশন 1 বলে বলেছিলাম না, আবার ব্যাক করতে হবে। কোথায় যেন, এই যে স্লাইডটায়, এই স্লাইডটায় আমি যখন বলেছিলাম, এখানে তো আর অতগুলো লেখা সম্ভব না, এটাকে ধরো অবজারভেশন 1 বলছি। হ্যাঁ, ওখানে ওই যে সামারাইজ করছি, সেখানে অবজারভেশন 1 বলতে আমি এইটাকে বলতে চাইছি, অবজারভেশন 2 বলতে এইটাকে বলতে চাইছি, আর অবজারভেশন 3 বলতে আমরা এইটাকে বলতে চাইছি। ঠিক আছে, যাও এবার। দেখো, এই যে তিনটে অবজারভেশন। হ্যাঁ, তো প্রথম অবজারভেশনটা যেটা বললাম, ইন্টেন্সিটিটা একই রকম থাকছে, মানে I0/2 থাকছে এবং ইন্টেন্সিটির কোনো ভেরিয়েশন হচ্ছে না as you rotate the polarize। তাহলে কনক্লুশন গুলো কি কি হতে পারে? কনক্লুশন হতে পারে যে ইনসিডেন্ট বিমটা আনপোলারাইজড, কনক্লুশন হতে পারে ইনসিডেন্ট বিমটা আনপোলারাইজড, বা ইনসিডেন্ট বিমটা সার্কুলারলি পোলারাইজড, বা ইনসিডেন্ট বিমটা এই আনপোলারাইজড আর সার্কুলার পোলারাইজড এর লাইটের মিক্সচার। অবজারভেশন 2 যেটা বললাম, সেটাতে তো খুব পরিষ্কার যে ইন্টেন্সিটিটা দুটো মিনিমা দুটো ম্যাক্সিমার মধ্যে দুবার মিনিমা দুবার ম্যাক্সিমা দিচ্ছে, মিনিমা গুলো কমপ্লিটলি জিরো। তাহলে এখানে কিন্তু লাইটটা লিনিয়ারলি পোলারাইজডই হবে। যদি আমরা সেকেন্ড অবজারভেশন পেয়ে যাই, তাহলে কিন্তু ইনসিডেন্ট বিমের যে পোলারাইজেশন স্টেট, সেটা একদম পুরোপুরি কনফার্ম হয়ে গেলাম। নো ফার্দার এক্সপেরিমেন্ট ইজ রিকোয়ার্ড। যদি অবজারভেশন 2 হয় অ্যাপিয়ার করে, observation 2 appear করলে no further experiment is required, আমরা very conclusive regarding the state of regarding the polarization state of the incident wave, it is linear or plane polarized light। observation 3 যদি হয়, তাহলে কিন্তু এখানে তিনটে পসিবিলিটি, ইনসিডেন্ট লাইটটা ইলিপ্টিক্যালি পোলারাইজড, বা ইলিপ্টিক এবং আনপোলারাইজড লাইটের মিক্সচার, অথবা প্লেন পোলারাইজড আর আনপোলারাইজড লাইটের মিক্সচার। তাহলে ইট রিকোয়ার্স ফার্দার ইনভেস্টিগেশন। ইনসিডেন্ট বিমটার নেচারটা ঠিক কি, মানে এটা ইলিপ্টিক, এটা প্লেন পোলারাইজড আর আনপোলারাইজড এর মিক্সচার, কি এটা ইলিপ্টিক আনপোলারাইজড লাইটের মিক্সচার, তার জন্য ফার্দার ইনভেস্টিগেশন দরকার। তাহলে আমরা পরের স্টেপে যাব, ঠিক যেমনটা অবজারভেশন 1 পেলে পরের স্টেপে যাচ্ছিলাম সেই রকম। তো অবজারভেশন 1 এর জন্য এই স্টেপগুলোকে আগে বলা যাক। আনপোলারাইজড লাইট হতে পারে, সার্কুলারলি পোলারাইজড লাইট হতে পারে, আনপোলারাইজড আর সার্কুলারলি পোলারাইজড লাইটের মিক্সচারও হতে পারে। তো আমরা সেটাকে কনফার্ম করার জন্য কি করব, অরিজিনাল যে বিমটা, এই বিমটাকে আমরা একটা λ/4 প্লেটের মধ্যে দিয়ে পাঠাবো, তারপরে একটা রোটেটিং পোলারয়েডের মধ্যে দিয়ে পাঠাবো। তাহলে কি কি অবজারভেশন হতে পারে? অবজারভেশন 1 হতে পারে। অবজারভেশন 1 মানে কি বললাম? অবজারভেশন 1 মানে হচ্ছে ইনসিডেন্ট, অবজারভেশন 1 মানে হচ্ছে ইন্টেন্সিটিটার কোনো রকম ভেরিয়েশন হচ্ছে না।
অবজারভেশন 2 মানে ইন্টেন্সিটি ভেরিয়েশন হচ্ছে দুটো মিনিমা দুটো ম্যাক্সিমা, মিনিমা গুলো কমপ্লিটলি এক্সটিংগুইশড। আর অবজারভেশন 3 হচ্ছে তোমার দুটো মিনিমা দুটো ম্যাক্সিমা, বাট মিনিমাটা কমপ্লিটলি এক্সটিংগুইশড নয়। বলতো যদি আমরা এই সেকেন্ড এক্সপেরিমেন্ট করে অবজারভেশন 1 পাই তাহলে কনক্লুশনটা কি হবে? যদি আমরা সেকেন্ড এক্সপেরিমেন্টটা করে অর্থাৎ প্রথমে কি করলাম, ইনসিডেন্ট বিমটাকে রোটেটিং পোলারাইজের মধ্যে দিয়ে পাঠালাম, আমরা দেখলাম যে ইন্টেন্সিটির কোনো ভেরিয়েশন হচ্ছে না। তাহলে এই তিনটে পসিবিলিটি আমরা কনফার্ম হতে চাইছি, সেই জন্য সেকেন্ড এক্সপেরিমেন্টটা করলাম। অরিজিনাল বিমটাকে λ/4 প্লেটের মধ্যে দিয়ে প্রথমে পাঠালাম, তারপরে একটা রোটেটিং পোলারাইজের মধ্যে দিয়ে পাঠালাম। এবারে যদি অবজারভেশন 1 হয়, ইন্টেন্সিটির কোনো ভেরিয়েশন হচ্ছে না, তাহলে ইনসিডেন্ট বিমটা কেমন বলো? ইনসিডেন্ট বিমটা কেমন তাহলে? আচ্ছা আমি বলছি, ইনসিডেন্ট বিমটা আনপোলারাইজড লাইট। কেন? তার কারণ আনপোলারাইজড লাইটটা যদি λ/4 প্লেটের মধ্যে পড়ে, আনপোলারাইজড লাইটটা যদি λ/4 প্লেটের মধ্যে পড়ে, এখানে তোমার আলাদা করে কোনো রকম হচ্ছে না, ফেজ ডিফারেন্স আলাদা করে এখানে ক্রিয়েটেড হচ্ছে না, ইন্টেন্সিটিটা কাজেই তোমার কোনো রকম চেঞ্জ হবে না। λ/4 প্লেটটা উইল রিমেন আনরেসপন্সিভ টু অ্যান আনপোলারাইজড লাইট। তার কারণ ইলেকট্রিক ফিল্ডগুলো তো র্যান্ডামলি ওরিয়েন্টেড ছিল। এবার যদি তোমার সেকেন্ড অবজারভেশনটা পাই, সেকেন্ড অবজারভেশন যদি পাই তাহলে কি হবে? তাহলে ইনসিডেন্ট বিমের পোলারাইজেশন স্টেটটা কি হবে বলো তো? এটা বলতে পারা উচিত। সার্কুলারলি পোলারাইজড লাইট, একদমই তাই। সার্কুলারলি পোলারাইজড লাইট λ/4 প্লেটের মধ্যে দিয়ে যাচ্ছে, লিনিয়ারলি পোলারাইজড লাইট হয়ে যাচ্ছে। এবার যখন একটা রোটেটিং পোলারাইজের মধ্যে দিয়ে পাঠাচ্ছি, দুটো মিনিমা দুটো ম্যাক্সিমা, পিরিয়ডিক ভেরিয়েশন, মিনিমা গুলো কমপ্লিটলি এক্সটিংগুইশড। যদি অবজারভেশন 2 পাই, সেকেন্ড এক্সপেরিমেন্টে অবজারভেশন যদি 2 পাই, তাহলে এটা সার্কুলারলি পোলারাইজড লাইট। আর যদি অবজারভেশন 3 হয়, তাহলে এটা মিক্সচার অফ আনপোলারাইজড এন্ড সার্কুলারলি পোলারাইজড লাইট। হয়েছে? যদি একটা পরীক্ষার প্রশ্ন করে হাউ ক্যান ইউ ডিস্টিংগুইশ বিটুইন এ সার্কুলারলি পোলারাইজড লাইট এন্ড এ মিক্সচার অফ আনপোলারাইজড এন্ড সার্কুলারলি পোলারাইজড লাইট, তাহলে বলতে পারবে আমরা রোটেটিং পোলারাইজের মধ্যে দিয়ে যদি পাঠাই তাহলে দুটো ক্ষেত্রেই কিন্তু ইন্টেন্সিটির কোনো রকম ভেরিয়েশন পাবো না। বাট যদি আমরা ইনসিডেন্ট বিমটা সার্কুলারলি পোলারাইজড বিমটাকে প্রথমে λ/4 প্লেটের মধ্যে দিয়ে পাঠিয়ে তারপরে রোটেটিং পোলারাইজের মধ্যে দিয়ে পাঠাই, ইন্টেন্সিটি ম্যাক্সিমা মিনিমার মধ্যে ভ্যারি করবে, মিনিমা গুলো কমপ্লিটলি এক্সটিংগুইশড হবে। বাট এই কেসটাতে আনপোলারাইজড সার্কুলারলি পোলারাইজড লাইটের মিক্সচার হলে কিন্তু রোটেটিং পোলারাইজের পরে ইন্টেন্সিটির পিরিয়ডিক ভেরিয়েশন থাকবে, between there will be two minima two maxima, but minima will not be completely extinguished. এই পার্টটা কি সবার পরিষ্কার হয়েছে? তাহলে বলো, আবার বলবো? হ্যাঁ স্যার। ঠিক আছে, বেশ। এবার হ্যাঁ হ্যাঁ ওকে, থ্যাংক ইউ। অবজারভেশন 3, থার্ড যে অবজারভেশনটা কথা বলছিলাম, মানে প্রথম এক্সপেরিমেন্টের থার্ড অবজারভেশন, ইনসিডেন্ট ওয়েভটাকে একটা রোটেটিং পোলারাইজের মধ্যে দিয়ে পাঠাচ্ছি, দেখছি ইন্টেন্সিটিটা ম্যাক্সিমা মিনিমার মধ্যে ভ্যারি করছে, মিনিমা গুলো কমপ্লিটলি এক্সটিংগুইশড হচ্ছে না। তাহলে তিনটে পসিবিলিটি, ইলিপ্টিক্যালি পোলারাইজড বা প্লেন পোলারাইজড আনপোলারাইজড লাইটের মিক্সচার বা ইলিপ্টিক অ্যান্ড আনপোলারাইজড লাইটের মিক্সচার। তাহলে কিভাবে আমরা বুঝবো, কনফার্ম হবো কিভাবে? উই নিড টু পারফর্ম এ সেকেন্ড এক্সপেরিমেন্ট। হ্যাঁ, আমাদেরকে আরেকটা এক্সপেরিমেন্ট করতে হবে। কি করব? ইনিশিয়ালি যে বিমটা, অরিজিনাল বিমটাকে আমরা λ/4 প্লেটের মধ্যে দিয়ে পাঠাবো, তারপর একটা রোটেটিং পোলারাইজের মধ্যে দিয়ে পাঠাবো। এখানে কিন্তু তোমার দুটো অবজারভেশন হতে পারে। কি কি? অবজারভেশন 2 হতে পারে পোলারাইজড লাইট হয়, তাহলে অবজারভেশন 2 পাবো, মিনিমা ম্যাক্সিমা, মিনিমাটা কমপ্লিটলি এক্সটিংগুইশড, তাই তো? ইলেকট্রিক্যালি পোলারাইজড লাইট যখন λ/4 প্লেটের মধ্যে দিয়ে যাচ্ছে, এটা লিনিয়ারলি পোলারাইজড লাইট হয়ে যাচ্ছে। সেটা যখন আবার রোটেটিং পোলারাইজের মধ্যে দিয়ে পাস করছে, তখন কি হচ্ছে? দুটো মিনিমা দুটো ম্যাক্সিমা, মিনিমা কমপ্লিটলি এক্সটিংগুইশড। আর যদি অবজারভেশন 3 হয়, অবজারভেশন 3 যদি হয়, তাহলে কি হবে? তাহলে কিন্তু এই দুটো পসিবিলিটি হতে পারে। হ্যাঁ, ইলেকট্রিক্যালি পোলারাইজড এবং আনপোলারাইজড লাইটের মিক্সচার, অথবা প্লেন পোলারাইজড এবং আনপোলারাইজড লাইটের মিক্সচার, এই দুটো বেশি হতে পারে।
হয়েছে? যাবো পরের স্লাইডে। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তাহলে এখানে একটা প্রশ্ন আসবে না যে কিভাবে তাহলে আমরা ওই পাজলটাকে করতে পারি, রিমুভ করতে পারি। হাউ টু ডিস্টিংগুইশ বিটুইন মিক্সচার অফ প্লেন পোলারাইজড অ্যান্ড আনপোলারাইজড লাইট অ্যান্ড এ মিক্সচার অফ ইলিপ্টিক্যালি পোলারাইজড অ্যান্ড আনপোলারাইজড লাইট। এই যে আগে বললাম দুটো কেস সেকেন্ড এক্সপেরিমেন্টে দুটো অবজারভেশন 3 যদি আসে, তাহলে আমরা বলতে পারছি না ইনসিডেন্ট বিমটা প্লেন পোলারাইজড আর আনপোলারাইজড লাইটের মিক্সচার নাকি ইলিপ্টিক্যালি পোলারাইজড লাইট আর আনপোলারাইজড লাইটের মিক্সচার। তাহলে এইরকম একটা এক্সপেরিমেন্ট করতে হয়। যদি ইলিপ্টিক্যালি পোলারাইজড এবং আনপোলারাইজড লাইটের মিক্সচার হয়, λ/4 প্লেটের মধ্যে দিয়ে পাঠানোর পরে ইলিপ্টিক্যালি পোলারাইজড লাইটটা কি হয়ে যাচ্ছে? প্লেন পোলারাইজড লাইট হয়ে যাচ্ছে, আনপোলারাইজড লাইটটা আনপোলারাইজডই থাকছে। এবার যদি আমি এটাকে একটা এরকম রোটেটিং পোলারাইজারের মধ্যে দিয়ে পাঠাই, তাহলে কি হবে? তাহলে পজিশন অফ মিনিমা পাবো টু মিনিমা গুলো কিন্তু 0 নয়। at the position of minima, principal section of analyzer is inclined to the optic axis of λ/4 plate। হ্যাঁ, এক্ষেত্রে কিন্তু তোমার এই জিনিসটা খেয়াল রাখতে হবে। প্রিন্সিপাল সেকশন অফ দি অ্যানালাইজার ইজ ইনক্লাইন্ড উইথ দি অপটিক অ্যাক্সিস অফ λ/4 প্লেট। অন দি আদার হ্যান্ড, যদি এইটা ইনসিডেন্ট লাইটটা প্লেন পোলারাইজড আর আনপোলারাইজড লাইটের মিক্সচার হয়, হ্যাঁ, তাহলে এই প্লেন পোলারাইজড লাইটটা কি হচ্ছে? ইলিপ্টিক্যালি পোলারাইজড লাইট হয়ে যাচ্ছে λ/4 প্লেটের মধ্যে দিয়ে যাওয়ার পরে। আনপোলারাইজড লাইটটা আনপোলারাইজডই থাকছে। এবার যদি আমরা রোটেটিং পোলারাইজের মধ্যে দিয়ে পাঠাই, এখানেও কিন্তু দুটো মিনিমা পাবো যেগুলো নট 0, বাট at the position of minima, principal section of analyzer is either parallel or perpendicular to the optic axis of λ/4। এইরকম ভাবে জিনিসটাকে বোঝা সম্ভব। ঠিক আছে, এখান থেকে তোমার এই ধরনের কোশ্চেন গুলো আসে, কিভাবে বিভিন্ন পোলারাইজড লাইট প্রডিউস করা যায় বা কিভাবে পোলারাইজেশন স্টেট গুলোকে ডিটেক্ট করা যায়, এইগুলো পরীক্ষাতে আসে। দেখবে কোশ্চেন